স্টুডেন্টস, আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক করব, সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। এবং ইলেকট্রিক ফ্লাক্সের আইডিয়া থেকে শেষে এই ভিডিওতে আমরা গাউসের সূত্র বলে খুব ইম্পর্ট্যান্ট একটা সূত্রে যাব, যার থেকে সহজে আমরা কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে পারি। তো সবার আগে আমরা তড়িৎ ফ্লাক্স সম্বন্ধে একটু আলোচনা করে নেব। সেইটা করবারও আগে আমরা দেখব যে ইলেকট্রিক ফিল্ড যেটা আমরা আগে দেখেছি সেটা হচ্ছে ই, যেটা কিউ আধানের জন্যে আর দূরে যদি আমি তার এক্সপ্রেশনটা লিখি সেটা হয় 1/4πε0 Q/r²। তো এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মানটা, সেটা তড়িৎ ফ্লাক্স বা তড়িৎ বলরেখার সাহায্যে কি করে আমরা পেতে পারি। তো এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে মানটা, সেটা তড়িৎ বলরেখার সাহায্যে কিভাবে আমরা পেতে পারি, সবার আগে সেটা আমরা দেখব। তো দেখো, আমরা জানি, তাহলে আমরা প্রথমে যেটা দেখছি, তড়িৎ বলরেখার সাহায্যে ই এর মান। তাহলে তড়িৎ বলরেখার সাহায্যে ই এর মান সবার আগে আমরা সেটা দেখে নিই কী করে বের করা সম্ভব। দেখো, আমরা জানি একটা পজিটিভ কিউ আধান যদি আমি এখানে রাখি, তার থেকে যে বলরেখাগুলো নির্গত হবে সেগুলো ওর থেকে নির্গত হয়ে অসীমে গিয়ে শেষ হয়। আমরা অলরেডি সেটা দেখেছি। এখন বিজ্ঞানী ম্যাক্সওয়েলের মতে এই কিউ আধানটাকে যদি এপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট কোনো মাধ্যমের মধ্যে রাখা হয়, তাহলে তার থেকে এসআই পদ্ধতিতে Q/ε সংখ্যক বলরেখা নির্গত হয়। তাহলে এপসাইলন যদি এটা মাধ্যম হয়, মাধ্যমে তড়িৎ ভেদ্যতা যদি এপসাইলন হয়, তাহলে এই কিউ আধান থেকে Q/ε সংখ্যক বলরেখা নির্গত হয়। তাহলে কতগুলো বলরেখা বের হচ্ছে? Q/ε সংখ্যক ইন এসআই পদ্ধতিতে Q/ε সংখ্যক বলরেখা এর থেকে বের হচ্ছে, মানে নাম্বার অফ ফিল্ড লাইন্স, যে বলরেখাগুলো বেরোচ্ছে সংখ্যায় কত, Q/ε খানা। এখন খেয়াল করো, এই কিউ আধানকে ঘিরে আমি যদি আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করি, যার সেন্টার আছে এই কিউ বিন্দু আধানটা যেখানে সেখানে, তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে আর, এই ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে দেখো, এর থেকে যে বলরেখাগুলো চারিদিকে বের হচ্ছে, কতগুলো বলরেখা বেরোচ্ছে? Q/ε খানা বলরেখা এই দিকে বেরোচ্ছে, এদিকে চারিদিকে, ওপরের দিকে আসছে, পেছন দিকে যাচ্ছে, মানে 3D মতো করে বেরোচ্ছে চারিদিকে। তাহলে সেই Q/ε সংখ্যক বলরেখা, এই যে এতগুলো বলরেখা, এই যে গোলকটা, সেই গোলকের উপরিতলকে ছেদ করছে এবং লম্বভাবে ছেদ করছে। আমরা জানি এখান থেকে যে বলরেখা বেরোবে সবই কি এই গোলকের রেডিয়াসই হবে, সব রেডিয়ালি বেরোবে, প্রত্যেকটাই হচ্ছে রেডিয়ালি বেরোচ্ছে। এবং আমরা জানি রেডিয়াস সবসময় এই তলের সাথে হবে লম্ব, এই যে উপরিতলটা তার সাথে হবে লম্ব। তাহলে এখানে Q/ε সংখ্যক বলরেখা এই গোলকটার উপরিতলকে লম্বভাবে ছেদ করছে। তাহলে আমরা বলতে পারি 4πr² এর ওপরের ক্ষেত্রফল 4πr², এই তলকে লম্বভাবে ছেদ করছে Q/ε সংখ্যক বলরেখা। তাহলে একক ক্ষেত্রফলকে কতগুলো বলরেখা ছেদ করছে? সেটা হবে 1/4πr² ইন্টু Q/ε। তাহলে এটাকেই যদি আমি এভাবে লিখি 1/4πε Q/r², তাহলে এটাই দেখো ই এর মান কিউ আধান থেকে আর দূরে। আবার এটাই আমি কি পেলাম এক্ষুনি? একক ক্ষেত্রফলের মধ্যে থেকে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা। তাহলে আমি আর এক কায়দায় বলতে পারি যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, সেটা হচ্ছে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, সেটা হচ্ছে ওই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফল কল্পনা করলে তার মধ্যে থেকে লম্বভাবে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যার সমান। অতএব ই এর মান ইকুয়াল টু, এভাবে লেখা উচিত, কোনো বিন্দুতে ই এর মান, কোনো বিন্দুতে ই এর মান ইকুয়াল টু ওই
বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্যে থেকে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। তাহলে ই এর মানকে আমি বলরেখার সংখ্যা দিয়ে পেতে পারি, কিন্তু সেটা একক ক্ষেত্রফলের মধ্যে থেকে যেতে হবে লম্বভাবে। এখান থেকে আমরা এবার তড়িৎ ফ্লাক্সের কনসেপ্টে ঢুকবো। তো নেক্সট আমরা আলোচনা করব তড়িৎ ফ্লাক্স সম্বন্ধে। আমরা একটু আগে তড়িৎ বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্রপ্রবাহের মানটা দেখেছি। সেটা কি ছিল? ক্যাপিটাল ই সমান সমান এটা ছিল একক ক্ষেত্রফলের মধ্যে থেকে লম্বভাবে অতিক্রান্ত বলরেখা। তাহলে দুটো কথা ইম্পর্টেন্ট, একক ক্ষেত্রফল এবং লম্বভাবে, কথা দুটো ইম্পর্টেন্ট। এটা ছিল ই এর মান বলরেখার মাধ্যমে। এখন তড়িৎ ফ্লাক্স এইটা সবসময় জড়িত হয় কোনো ক্ষেত্রফলের সাথে, মনে রাখতে হবে আমাদের, কোনো ক্ষেত্রফলের সাথে জড়িত হয়। ক্ষেত্রফল ছাড়া কোনো ফ্লাক্স হয় না, মাথায় রাখতে হবে। এইবার কি কোনো ক্ষেত্রফলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্সের ডেফিনেশনটা কি? সেটা এইভাবে দিতে হয় যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোথাও একটা তড়িৎ ক্ষেত্র আছে, কোথাও একটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা ক্ষেত্রফলকে আমি যদি রেখে দিই, সেই ক্ষেত্রফলের মধ্যে থেকে লম্বভাবে যে কটা বলরেখা পাস করে সেটাই ওর সাথে জড়িত ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স, যে কোনো ক্ষেত্রফল। তাহলে এখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা কোনো একটা ক্ষেত্রফলের সাথে জড়িত ফ্লাক্স কী করে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা একটুখানি দেখি নিই। খেয়াল করো, সেইটা করবার জন্যে আমাদের সবার আগে জানতে হবে ক্ষেত্র ভেক্টরটা কি বা ক্ষেত্রফল ভেক্টর। ক্ষেত্র ভেক্টর বা ক্ষেত্রফল ভেক্টর আমরা এটাকে এস ভেক্টর দিয়েও বলে আর এ ভেক্টর দিয়েও বলে, এরিয়া বা সারফেস এরিয়া। কোনো একটা ক্ষেত্রফল যদি আমার কাছে থাকে, এর মান যদি হয় এস, তাহলে এই ক্ষেত্রফলটাকে ভেক্টর রূপে বা ভেক্টর রূপে এইভাবে দিতে হয় যে এই যে ক্ষেত্রফলটা তার সাথে যে লম্ব দিকটা, সেই দিকের একক ভেক্টর যদি এন ক্যাপ হয়, তাহলে এই ক্ষেত্রফল ভেক্টরটা এস ভেক্টর হবে, এর মান এস ইন্টু এন ক্যাপ। এটাই হচ্ছে ক্ষেত্রফল ভেক্টর। তো এখন এরকম একটা ক্ষেত্রফলকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে তার সাথে জড়িত ফ্লাক্স আমরা কি করে ক্যালকুলেট করব? তড়িৎ ফ্লাক্সের মান নির্ণয় করব এখন আমি। কি তড়িৎ ফ্লাক্স? কোনো একটা ক্ষেত্রফলের সাথে জড়িত। সেটা করবার জন্য আমি এরকম কনসিডার করছি যে এই স্থানে একটা সুষম ইলেকট্রিক ফিল্ড আছে। এই যে সুষম ইলেকট্রিক ফিল্ড আছে, সুষম ইলেকট্রিক ফিল্ডকে আমরা এভাবে দেখাই। তাহলে এটা ই ভেক্টর, ই ভেক্টর। তাহলে ই ভেক্টরের যে মান সেটা কি? এখানে একটা একক ক্ষেত্রফল নিলে তার মধ্যে থেকে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, একক ক্ষেত্রফল লম্বভাবে বলরেখা যা হবে, যে কটা বলরেখা যাবে সেটা এর মান হবে বলরেখার সাহায্যে। তাহলে এর মধ্যে আমি কোনো একটা ক্ষেত্রফলকে যদি প্লেস করি, আমি এখন এমনভাবে প্লেস করছি, মন দিয়ে শোনো, যাতে এই প্লেসমেন্টটা, এই বলরেখা যেটা আছে, এই একটা বলরেখা, এই বলরেখা তার সাথে লম্বভাবে দেখতে লাগে। তার মানে এইটা যদি আমার ক্ষেত্রফলটা হয়, বলরেখাগুলো ঠিক এভাবে যাচ্ছে, ঠিক এভাবে, মানে এইভাবে যাচ্ছে, ছেদ করছে, ঠিক লম্বভাবে ছেদ করছে। এইরকমভাবে যাচ্ছে না, এরকমভাবে যাচ্ছে না, এরকমভাবে যাচ্ছে না, এরকমভাবে যাচ্ছে না, বা ঠিক এভাবে যাচ্ছে, লম্বভাবে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে তলটা, এই তলটার মান যদি এ হয়, তাহলে আমরা বলবো যে এই তলটাকে বলরেখাগুলো হ্যাঁ লম্বভাবেই ছেদ করছে, মানে এই তলটা এভাবে রাখা, বলরেখাগুলো এইভাবে পাস করছে।
এটাকে আমরা বলবো এই তলটাকে বলরেখাগুলো লম্বভাবেই ছেদ করছে। এখন একক ক্ষেত্রফলের মধ্যে থেকে যে বলরেখা লম্বভাবে যায় যে কটা, সেটা ই এর মান। তাহলে এ ক্ষেত্রফলের মধ্যে থেকে যে কটা বলরেখা যাবে সেটা কি হবে, এর সাথে জড়িত ফ্লাক্স, সেটাই হবে ই ইন্টু এ। সিম্পল, ই ইন্টু এ। একক ক্ষেত্রফলের মধ্যে থেকে যায় ই, এ ক্ষেত্রফলের মধ্যে থেকে লম্বভাবে যায় ই এ। কারণ আমি ক্ষেত্রফলটাকে এমনভাবে এখানে রেখেছি যাতে ক্ষেত্রফলটাকে বলরেখাগুলো লম্বভাবেই ছেদ করে, এইভাবে ছেদ করে, এভাবে রেখেছি। তাহলে এইটাই আমি বলবো কি, ফাই, তড়িৎ ফ্লাক্সকে আমরা ফাই দিয়ে প্রকাশ করি, তাহলে ফাই হচ্ছে ই এ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সবসময় এই যে ক্ষেত্রফলটা আমি রেখেছি সেই ক্ষেত্রফলটা এই বলরেখাগুলোর সাথে তো লম্বভাবে থাকবে না। তাহলে যদি এখন অন্য কোনো ওরিয়েন্টেশনে থাকে তখন আমরা কি করে এগোবো দেখো। তো একই রকমভাবে আমরা আরেকটা সুষম ক্ষেত্র নিয়েছি এবং সেখানে যে ক্ষেত্রফলটাকে আমি রাখছি সেই ক্ষেত্রফলটা হচ্ছে এইটা, ভালো করে বুঝবে। তাহলে এইটা যদি আমার ক্ষেত্রফলের মান এ হয় আর এটা যদি ই ভেক্টর হয়, তাহলে এখন বলরেখাগুলো তলকে লম্বভাবে তো ছেদ করছে না। তাহলে সিম্পল ই ইন্টু এ করে দিলে আমি এর সঙ্গে জড়িত ফ্লাক্স পাবো না। তাহলে এখন এর সাথে জড়িত ফ্লাক্স কী করে বের করব, সেইটা করার জন্য আমাকে জাস্ট এইটুকু মাথায় রাখতে হবে যে এ যদি ক্ষেত্রফল ভেক্টর হয় একটা, তাহলে এর কতটুকু অংশ ই এর সাথে লম্বভাবে আছে। তাহলে বলরেখাগুলোকে লম্বভাবে ছেদ করছে কতটুকু অংশ, সেটা করবার জন্য আমরা এইভাবে এগোচ্ছি। খেয়াল করো, এটা যদি এ হয় তাহলে এ ভেক্টরটা কোনটা, এটা এ ভেক্টর। তাহলে এ ভেক্টরের সাথে ই এর অ্যাঙ্গেল দেখো থিটা। এ ভেক্টরের সাথে ই এর অ্যাঙ্গেল যদি আমি থিটা ধরে নিই, তাহলে কোনো একটা ভেক্টর, এটা যদি এ ভেক্টর হয়, তার থিটা দিকে উপাংশ কতটা হয়, এ কস থিটা হয়। তাহলে এদিকে উপাংশ কতটা হয়, এ কস থিটা। এবার এই সিচুয়েশনটাতে একটু খেয়াল করো, এখানে যদি আমি এ ভেক্টরটাকে আঁকতাম তাহলে এ ভেক্টরটা ই ভেক্টরের সাথে প্যারালাল হতো। এই তলটা ই ভেক্টরের সাথে লম্ব, কিন্তু তল ভেক্টরটা ই এর প্যারালাল। খুব গুরুত্বপূর্ণ কথা। তাহলে এর যে অংশটুকু ই এর প্যারালাল হবে, এ ভেক্টরে যে অংশটা ই এর প্যারালালই থাকবে, সেটা হবে দেখো এ কস থিটা। তার মানে এইটার এই দিকের অংশ হচ্ছে এই যে এইটা। তাহলে এইটা বলবো আমি এ কস থিটা। তাহলে এটা বলবো এ কস থিটা, যাকে বলরেখাগুলো লম্বভাবে ছেদ করছে। তাহলে এটা যদি এ হয়, এ ভেক্টরটা যদি এইটা হয়, তাহলে তার কস থিটা উপাংশটা এইটার সঙ্গে সমতুল্য হচ্ছে এই ক্ষেত্রে। তাহলে এর সাথে জড়িত ফ্লাক্স সিম্পলি ফাই হবে এ কস থিটা, এ কস থিটা। ঠিক আছে, তাহলে এটাকেই আমি লিখতে পারি দেখো ই ভেক্টর ডট এ ভেক্টর। খুব সিম্পল। তাহলে এখানে তলটা দেখো, বলরেখাগুলো তলকে লম্বভাবে ছেদ করছিল এই কেসটা। এখানে বলরেখাগুলোর সাথে তল ভেক্টরের অ্যাঙ্গেল থিটা, তার মানে ই ভেক্টরের সাথে তল ভেক্টরের অ্যাঙ্গেল থিটা। তাতে আমি ফাই পাচ্ছি কিন্তু এইটা ই ভেক্টর ডটে। নেক্সট যে সিচুয়েশানে আমি যাব, এখানে আমরা সব সুষম ই ধরে নিয়েছিলাম, কিন্তু যদি ই সুষম না হয় সেক্ষেত্রে সিচুয়েশানটা কেমন দাঁড়ায় খেয়াল করো। তার মধ্যে ক্ষুদ্র একটা সারফেস এলিমেন্ট, সেটা হচ্ছে ডিএস। এইটা হচ্ছে ডিএস, এই যে এটা ডিএস। এবং দেখো আমি যে টোটাল এস ক্ষেত্রফলটা নিয়েছি তার মধ্যে দেখো বোথ সাইডের দেখো এস যে ক্ষেত্রফলটা ই সুষম নয়, এই স্থানটা ই2, এই স্থানটা ই3, আর এই অংশটা আমি ছোট্ট যে অংশটা নিয়েছি আমি ধরছি সেখানটায় ইটা সুষম। মানে ডিএসটা এতটাই ছোট, সেখানে আমি ইটাকে সুষম ধরে নিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই, এতটাই ছোট। তাহলে ডিএসটা খুব ছোট, তাহলে ডিএস ভেক্টর এদিকে আছে। তাহলে ডিএস এর সাথে জড়িত ফ্লাক্স কি হবে, ই ভেক্টর ডট ডিএস। আমি দেখলাম তো যেখানেই ক্ষেত্রফল এ হবে, সুষম ক্ষেত্র এর মধ্যে থাকবে, তার সাথে জড়িত ফ্লাক্স হবে ই ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে এখানে ডিএস ভেক্টরটা তো সুষমই আছে, কারণ ডিএসটা অতি ক্ষুদ্র। আমি যে কোনো অসম ক্ষেত্রের মধ্যে ছোট্ট একটা জায়গা নিতে পারি যেখানে ই সুষম, তাহলে সেই অংশটা হচ্ছে এই যে ডিএস।
এটা অসম টোটাল ক্ষেত্র, তার মধ্যে ছোট্ট অংশ ডিএস ভেক্টর, সেখানটা ই সুষম। তাহলে তার সাথে জড়িত ফ্লাক্স, এটাকে আমি বললাম ডি ফাই ইকুয়াল টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে আমি যদি টোটাল ক্ষেত্রফলের সঙ্গে এখন ফ্লাক্স বের করতে চাই, তাহলে কি হবে, আমি এরকম ডিএস এখানে নেবো, এখানে নেব, এখানে সারা জায়গায় নেবো এসের। তাহলে এরকম ছোট্ট একটা করে তাকে যদি ইন্টাগ্রেট করে দিই, তাহলে আমি টোটাল ফ্লাক্সটা পেয়ে যাব। তাহলে ফাই টোটাল দ্যাট উইল বি ইন্টাগ্রেশন ডি ফাই দ্যাট উইল বি ইন্টাগ্রেশন ই ডট ডিএস। তাহলে এটা কখন, যখন পুরো ক্ষেত্রফল জুড়ে এটা এসের ওপর ইন্টাগ্রেশনটা করছি টোটাল সারফেসের ওপরে। তাহলে এটা কখন, যখন আমি টোটাল সারফেস এরিয়া জুড়ে ইকে সুষম পাচ্ছি না, তখন একটা ছোট্ট ক্ষেত্রফলের সাথে জড়িত ফ্লাক্স বের করে আমাকে ইন্টাগ্রেশন করতে হবে। এখন খেয়াল করো, সাধারণত এই যে ইন্টিগ্রেশনটা, এটা বেশ জটিল একটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। কেন জটিল হয়ে যাবে, কেন জটিল ইন্টিগ্রেশন হয়ে যাবে? তার কারণ হচ্ছে এইটা যে এখানে তো কোনো প্রতিসাম্য নেই এর মধ্যে। প্রতিসাম্য যদি না থাকে তাহলে ইন্টিগ্রেশন বেশ জটিল হয়ে যাবে। কিন্তু একটা উপায় আছে, যদি এই সারফেস এরিয়াটা ক্লোজড একটা সারফেস হতো, ক্লোজড মানে এই অংশটায় পুরো ক্লোজ এরিয়া, এটা বদ্ধ এরিয়া, এবং তার সাথে জড়িত ফ্লাক্স, এটা ধরো এস, টোটাল এরিয়া এস, তার সাথে জড়িত ফ্লাক্স আমি বের করতে পারি যদি এর মধ্যে কোনো আধান থাকে কিউ, টোটাল ফ্লাক্স বের করতে পারি আমি। তার জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে গাউসের সূত্র, বা ইংরেজিতে বলে গস ল। খুব সহজে আমরা সেটা বের করতে পারি। নেক্সট আমরা ফাই এর একক এবং মাত্রাটা দেখব। তো দেখো, যখন সুষম ক্ষেত্রের মধ্যে কোনো একটা ক্ষেত্রফল একে রাখা হয়েছিল, তখন তার সাথে জড়িত ফ্লাক্স ছিল ই এ কস থিটা। তো এখান থেকে ফাইয়ের মাত্রা খুব ইজিলি পাওয়া যায়। আমরা জানি ই এর একক হচ্ছে, তাহলে ফাইয়ের, তো এখান থেকে ফাইয়ের একক খুব ইজিলি পাওয়া যায়। তাহলে ফাইয়ের একক এসআইতেই আমরা করব, ফাইয়ের এসআই একক সমান ই এর এসআই একক গুণ এর এসআই একক, কস থিটার কোনো ইউনিট হয় না। তাহলে ই এর একক হচ্ছে ভোল্ট পার মিটার, আর এর একক হচ্ছে মিটার স্কোয়ার। এবার ই এর একক কী করে ভোল্ট পার মিটার হলো একটুখানি দেখে নাও। আমরা জানি ই এর একক হচ্ছে নিউটন পার কুলম, একে আমরা ওপর নিচে মিটার দিয়ে গুণ করে দিচ্ছি, নিউটন মিটার বাই কুলম মিটার। নিউটন মিটার মানে হচ্ছে আমরা জানি জুল, নিউটন মিটার মানে জুল, কার্যের একক হয়, আর নিচে হচ্ছে কুলম মিটার। এই জুল পার কুলম একে আলাদা করে রাখলাম ইন্টু 1/মিটার। এবার খেয়াল করো, আমরা নেক্সট চ্যাপ্টারে গিয়ে দেখব যে কৃতকার্য ডব্লু সমান সমান বিভবের পার্থক্য ইন্টু তড়িৎ আধান, এটা হয়। তাহলে একক অনুযায়ী যদি ডব্লুকে লিখি, এটা হবে জুল, এটা হবে ভোল্ট, ইন্টু বিভবের একক হচ্ছে ভোল্ট, আর কিউ এর একক হচ্ছে কুলম। তাহলে জুল পার কুলম মানে আমরা লিখতে পারি ভোল্ট, দেখো এখানে। তাহলে এটাই আমরা এখান থেকে নেব, জুল পার কুলম সমান সমান ভোল্ট, ভোল্টকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। তাহলে এখান থেকে আমরা চলে যাব জুল পার কুলম ইকুয়াল টু ভোল্ট পার মিটার, ঠিক আছে? সেটাই আমরা এখানে বসিয়েছি ই এর একক। তাহলে এখান থেকে পাচ্ছি ভোল্ট মিটার। তাহলে এটাই হচ্ছে ফাই এর একক। ফাইয়ের আর এক এককও তুমি এখান থেকে পেতে পারো, ই এর একক যদি নিউটন পার কুলম বসাই ইন্টু মিটার স্কোয়ার, এটাও তুমি পেতে পারো। তাহলে নিউটন কুলম ইনভার্স মিটার স্কোয়ার। তাহলে এই দুটো কিন্তু ফাইয়ের একক, এইটা একটা আর এটা একটা। ফাইয়ের মাত্রায় যদি চলে যায়, তাহলে ফাইয়ের ডাইমেনশন হবে ই এর ডাইমেনশন ইন্টু এর ডাইমেনশন। ই এর ডাইমেনশন মানে নিউটন পার কুলম, দ্যাট মিন ফোর্স পার আধান, ফোর্স পার আধানের ডাইমেনশন। তার মানে ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, আধান হচ্ছে আইটি ইন্টু এল স্কোয়ার, এর ডাইমেনশন এল স্কোয়ার। তাহলে থাকছে এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, এটা ফাইয়ের ডাইমেনশন। এবার ফাই স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? তাহলে দেখো, কোনো একটা ফাইকে যদি আমি লিখি, তাহলে ফাই হচ্ছে ই এ কস থিটা ছিল, এটাকেই তো আমি লিখতে পারি ই ডট এ। তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, দ্যাট ইজ ফাই ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ফাই পজিটিভ কখন হবে, কখন নেগেটিভ হবে? যখন আমার কাছে একটা সারফেস এরিয়া আছে, বদ্ধ ধরো সারফেস এরিয়াটা, সেই বদ্ধ সারফেস এরিয়ার থেকে বলরেখাগুলো বহির্মুখী যাচ্ছে, আর এই স্থানটাতে বলরেখাগুলো অন্তর্মুখী আসছে। তাহলে এই বহির্মুখী যে বলরেখা, তার জন্যে যে ফ্লাক্স হবে, এটাকে আমরা যদি ফাই 1 বলি, আর এটাকে যদি আমরা ফাই 2 বলি,
তাহলে বহির্মুখী ফ্লাক্সের জন্যে, বহির্মুখী বলরেখার জন্য যে ফ্লাক্স সেটা যদি φ1 হয় সেটা হবে পজিটিভ ফ্লাক্স, আর অন্তর্মুখী ফ্লাক্সের, অন্তর্মুখী বলরেখার জন্য যে ফ্লাক্সটা হবে সেটাকে আমরা বলবো নেগেটিভ ফ্লাক্স। তাহলে ফাই হচ্ছে স্কেলার, বহির্মুখী বলরেখার জন্য পজিটিভ, অন্তর্মুখীর জন্য নেগেটিভ, মাত্রা পেলাম, একক পেলাম ফাইয়ের। এবার আমরা দুটো প্রবলেম করব ফাই ওরিয়েন্টেড, খেয়াল করো। বলছে এক্স অক্ষ বরাবর 200 নিউটন পার কুলম প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। ওয়াইজেড তলে অবস্থিত 20 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্যে থেকে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? তাহলে এক্স অক্ষ বরাবর আছে ইলেকট্রিক ফিল্ড এবং ওয়াইজেড তলে অবস্থিত 20 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র। তাহলে প্রথম কথা, এক্স অক্ষ বরাবর আমাকে ইলেকট্রিক ফিল্ডটা বলেছে, তাহলে ই ভেক্টর যেটা সেটা আমি লিখতে পারি 200 নিউটন পার কুলম বলেছে এর ইউনিট। তাহলে এটা এর ডাইরেকশান হবে, যেহেতু এটা এক্স অক্ষ বরাবর, সেটাকে আমি ধরলাম আই ক্যাপ। তাহলে 200 আই ক্যাপ নিউটন পার কুলম। এখন যে ক্ষেত্রফলটা আমার বলেছে সেই ক্ষেত্রফলটা দেখো ওয়াই জেড তলে আছে। তাহলে এইটা যদি আমি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা আঁকি, তাহলে একটা এক্স ওয়াই জেড, ওয়াই জেড তলে একটা বর্গক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। আর দেখো আমার ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে এই দিকে, এই বরাবর, আর ইলেকট্রিক ফিল্ডটা রয়েছে এক্স অক্ষ অভিমুখী, তার মানে এই যে আই ক্যাপ বরাবর, ইটা এই বরাবর। তাহলে যেহেতু ই এর মধ্যে দেখো কোনো এক্স ওয়াই জেড কিচ্ছু নেই, তাহলে ই কিন্তু সুষম, ঠিক আছে, ই সুষম, বুঝে নিতে হবে। তাহলে সুষম ক্ষেত্রে আমার ফিল্ডের মান, ফ্লাক্সের মান হয় ই ভেক্টর ডট এ ভেক্টর, কারণ দেখো এর মধ্যে কোনো আমার এক্স ওয়াই জেড কিছু নেই। তাহলে ইটা সুষম, মানে বিভিন্ন এক্স ওয়াই জেডের জন্য ই পাল্টায় না, তাহলে ই সুষম এবং তার ডাইরেকশনও একই দিকে আই ক্যাপ বরাবর। তাহলে ই সুষম বোঝা গেল। তাহলে সুষম ক্ষেত্রে ফাইয়ের মান হয় ই ডট এ। তাহলে এখন আমাকে এটা বের করতে হবে। তাহলে এটা বের করার জন্য আমি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বের করব। তাহলে এটা হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল এ সমান সমান, এর মান হবে 20 ইন্টু 20 ইন্টু 10⁻² তার হোল স্কোয়ার, এত মিটার স্কোয়ার। এটা সেন্টিমিটার, তার থেকে মিটার স্কোয়ারে গেলাম। তাহলে এটা এ। এবং এর ডাইরেকশান কোনটা দেখো, এটা যদি ওয়াই জেড তলে থাকে তাহলে ওয়াই জেডের সঙ্গে যে লম্ব দিক সেটাই এ ভেক্টরের দিক। তাহলে এ ভেক্টরটা হবে, এইটা করলে হচ্ছে 400 ইন্টু 10⁻⁴ ইন্টু আমি আই ক্যাপ বলে দিলাম, দিস ইজ ইন মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এখন ফাই বের করো এর সাথে জড়িত। ই ডট এ, ই হচ্ছে 200 আই ক্যাপ, 200 আই ক্যাপ ডট 400 ইন্টু 10⁻⁴ ইন্টু আই ক্যাপ। দ্যাট মিন্স 200 ইন্টু 400, তাহলে 8 ইন্টু 10⁻⁴ ইন্টু 10⁻⁴, ইউনিট হয়ে যাবে ভোল্ট ইন্টু মিটার বলতে পারো, বা তুমি লিখতে পারো নিউটন পার কুলম মিটার স্কোয়ার, তাও লিখতে পারো। এটা নিউটন পার কুলমে দেওয়া ছিল আর এটা মিটার স্কোয়ার। তাহলে চলে আসছে জাস্ট সিম্পল 8 নিউটন পার কুলম মিটার স্কোয়ার। এখন যদি এই অঙ্কটাকে আরও ঘুরিয়ে বলতো যে এক্স জেড তলে একটা ক্ষেত্র আছে, তার সাথে ফ্লাক্স কী হবে? দেখো এক্স জেড তলের যে ভেক্টরটা হতো সেটা ওয়াই অক্ষ বরাবর, সেটা হচ্ছে জে ক্যাপ। তাহলে যে তলেই থাকবে ক্ষেত্রফলটা, তার লম্ব দিকটাকে তুমি তল ভেক্টরের দিক হিসাবে নিয়ে নেবে। এখানে বলেছে ওয়াই জেড তলে, তাহলে ওয়াই জেডকে বাদ দিলে ওয়াই আর জেড, জে আর কে বাদ গেল, আই ক্যাপ বরাবর হবে এর ডিরেকশান। যদি এক্স জেড তল থাকে, এক্স জেড বাদ গেল, মানে আই ক্যাপ, কে ক্যাপ বাদ গেল, জে ক্যাপ বরাবর হবে সেই ক্ষেত্রফলের ডিরেকশান। মানে যাই বলুক না কেন একই কায়দায় হবে সব। তাহলে এক্স জেড তলের সাথে তোমার, তাহলে এক্স জেড তলে অবস্থিত যে ক্ষেত্রটা বলেছে তার সাথে জড়িত ফ্লাক্সই হবে এটা জে ক্যাপ বরাবর, আর এটা তো আই ক্যাপ বরাবর আছে, তাহলে আই ডট জে তো 0 হবে। তাহলে বোঝাই যাচ্ছে এক্স জেড তলের সাথে কিন্তু এক্স জেড তলে যে ক্ষেত্রফলটা আছে তার সাথে জড়িত ফ্লাক্স হবে 0। একইভাবে এক্স ওয়াই তলেও বলতে পারে, তাহলে সেটা হবে কে ক্যাপ বরাবর, তাহলে তার সাথে ওই একইভাবে হবে 0। শুধুমাত্র ই যেদিকে সেদিকেই যদি তোমার তল ভেক্টরটা হয় তাহলেই আমি ফ্লাক্স পাবো। তো তড়িৎ ফ্লাক্সের যে ব্যাপারগুলো সেগুলো যদি একটু কনসাইজ ফর্মে আমরা দেখি, তাহলে 3টে কেস আমরা আলটিমেটলি পেলাম। সেটা হচ্ছে
সুষম তড়িৎ ক্ষেত্র যদি কোথাও থাকে, এটা সুষম তড়িৎ ক্ষেত্র, তার মধ্যে একটা এস ক্ষেত্রফলকে আমি রেখেছি, এস ভেক্টর দিয়ে আমি দেখাচ্ছি সেটাকে, এর মান হচ্ছে এস। তাহলে এসের সাথে জড়িত যে ফ্লাক্স, এই এসটা ই এর যে ডাইরেকশন তার সাথে থিটা অ্যাঙ্গেল যদি করে, দ্যাট মিন্স এস ভেক্টরটা ই এর সাথে যদি থিটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে এখানে যে ফাই হবে সেটা সিম্পল ই ভেক্টর ডট এস ভেক্টর। মাথায় রাখতে হবে এসের সমস্ত অংশ জুড়েই কিন্তু ই সুষম, অর্থাৎ ই এর সাথে এস ভেক্টরটার যে কোনো অংশে এসের একই অ্যাঙ্গেল সৃষ্টি করছে এবং পুরো এস জুড়ে ওর মান হচ্ছে কিন্তু ই। তাহলে এটা সুষম ক্ষেত্রে আমি এটা পেলাম। এখন দেখো এই মানটা ম্যাক্সিমাম কখন হবে, তো এটাই মানে আমি পেতে পারি ইএস কস থিটা। তাহলে নিশ্চয়ই থিটা ইকুয়াল টু যদি 0 হয়, 0 ডিগ্রি হয়, তাহলে কস থিটা 1 হবে, সেক্ষেত্রেই কিন্তু ফাইয়ের মান ম্যাক্সিমাম হবে। আর থিটার মান যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কিন্তু ফাইয়ের মান 0 হবে। তো থিটা ইকুয়াল টু 0-র কেসটা আমরা এখন একটু দেখি। তাহলে এখান থেকে এটা পাবো দেখো ফাই ম্যাক্স। যেহেতু বলছি থিটা ইকুয়াল টু 0, আর কী করে 0 হলো খেয়াল করো, এইটি যদি ক্ষেত্রফল এস হয়, তাহলে এস ভেক্টরের সাথে লম্বভাবে এদিকে, আর ই ভেক্টরটা এভাবে আছে, মানে এই ক্ষেত্রফলটার ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে এখন এরকম হয়ে যাচ্ছে। তাহলে তার এর সাথে জড়িত ফ্লাক্স সিম্পল হবে ইএস কস 0, দ্যাট মিনস ইএস। এবার এই সুষম ক্ষেত্রের মধ্যেই যদি আমি ক্ষেত্রফলটাকে এভাবে রাখতাম, তাহলে দেখো, তাহলে একটা বলরেখা ওকে ছেদ করছে না, এটা হচ্ছে এসের ডিরেকশন, আর ই এর সাথে অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এই যে ই ভেক্টরটা আছে এদিকে, তাহলে ই ভেক্টরের সাথে এস ভেক্টর অ্যাঙ্গেল সেখানে হচ্ছে 90 ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু আমি পাবো ফাই মিনিমাম। তাহলে ফাই মিনিমাম ইকুয়াল টু কিন্তু ইএস কস 90, দ্যাট মিনস 0। তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে, এখানে দেখো সমস্ত বলরেখাগুলোই এই তলটাকে লম্বভাবে ছেদ করছে, আর এখানে কোনো বলরেখাই তলটাকে ছেদই করছে না। তার মানে তলকে যদি ছেদ না করে বলরেখা, তার সাথে জড়িত ফ্লাক্স কিন্তু হবে 0। যদি ছেদ করে লম্বভাবে, তাহলে ম্যাক্সিমাম পাবো। এইখানে আমাদের একটু মনে রাখতে হবে যে এই যে তলটা আমি এঁকেছি, অনেক সময় বলে এই তলটাকে এই বলরেখাগুলো লম্বভাবে ছেদ করছে, তার মানে এই তলটা, এই যে সিচুয়েশানটা, এই সিচুয়েশানটাই বলবো তলটি তড়িৎ ক্ষেত্রের সাথে, ইলেকট্রিক ফিল্ডের সাথে সাথে লম্বভাবে আছে তলটি, কিন্তু তল যে ভেক্টরটা সেটা দেখো ইলেকট্রিক ফিল্ডের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে বলা হয় এভাবে যে তলটা ইলেকট্রিক ফিল্ডের সাথে লম্বভাবে আছে, কিন্তু তল ভেক্টরটা সে কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি করছে। তাহলে এই সিচুয়েশানগুলো গেল, ফাই ম্যাক্সিমাম দেখলাম, ফাই মিনিমাম দেখলাম। এখন যদি একটা বিস্তৃত ক্ষেত্রফল জুড়ে ই এর যে ম্যাগনিটিউডটা, এটা আমি বিভিন্ন স্থানে ভেরিয়েবল ইকে এঁকেছি, দেখো বলরেখাগুলো একে অপরের সমান্তরাল নয়, তাহলে ভেরিয়েবল ইকে আঁকছি। তাহলে সেই অর্থাৎ এই পুরো ক্ষেত্রফল জুড়ে এটা কনস্ট্যান্ট নয়, তাহলে সেক্ষেত্রে আমি ফ্লাক্স কী করে বের করবো এই ক্ষেত্রফলের সাথে জড়িত, তার জন্য ছোট্ট একটা ক্ষেত্রফল ডিএস নিলাম। তাহলে ধরছি ডিএসটা এতটাই ক্ষুদ্র, সেখানে ইটা সুষম, তাহলে সেই ডিএসের সাথে জড়িত ফ্লাক্স হবে ডি ফাই বললাম, সেটা হচ্ছে ইডিএস, আমরা অলরেডি এটা দেখেছি আগেই। তাহলে টোটাল যে ফাই হবে ইন্টাগ্রেশন ডি ফাই, দ্যাট ইজ ইন্টাগ্রেশন ই ডট ডিএস, দ্যাট ইজ ইডিএস কস থিটা, এসের ওপর ইন্টাগ্রেশন। এইবার এই ক্ষেত্রফলটাই যদি একটা ক্লোজড সারফেসের ক্ষেত্রে হতো, অর্থাৎ ক্লোজড সারফেসের একটা ক্ষেত্রফল হতো, অর্থাৎ কোনো একটা গোলক আমার কাছে আছে, গোলক, এটা টোটালটা গোলক, তার মানে এটা 3D চিত্র একটা, অথবা একটা ঘনক, অথবা একটা আয়ত ঘনক, তার মানে এগুলো সব হচ্ছে 3D চিত্র। তাহলে এদের সাথে জড়িত যদি ফ্লাক্স বের করি, অর্থাৎ কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এই 3D চিত্রগুলোকে, মানে 3D বস্তুগুলোকে, ঘনবস্তুগুলোকে রাখা আছে, সুষম হতে পারে, অসম ঘনবস্তু হতে পারে। এইটা একটা ক্ষেত্রফল ধরো ক্লোজড এরিয়া, তার মানে এটা 3D, এর এরিয়াটা ক্লোজড, এই এরিয়া দিয়ে ঘনবস্তুটাকে আবদ্ধ করে রাখা আছে। তাহলে এরকম ক্লোজ এরিয়া যদি এস হয়, তাহলে তার সাথে জড়িত ফ্লাক্স সিম্পল আমি লিখবো ফাই ইজ ইকাল টু, একটা ক্লোজ ইন্টিগ্রেশন ইউজ করব, ই ডট ডিএস। এবার প্রশ্ন হচ্ছে বিশেষ প্রতিসাম্য না থাকলে ইন্টিগ্রেশনই আমি হ্যান্ডেল করতে পারবো না, কিন্তু আমাদের কাছে একটা টুল আছে যার সাহায্যে এরকম একটা ক্লোজড সারফেসের সঙ্গে জড়িত ফ্লাক্সকে খুব ইজিলি আমরা বের করতে পারি, সেটা হচ্ছে গস ল, বা বাংলায় বলে গাউসের সূত্র। সেই গাউসের সূত্রটা কি,
সেটাই আমরা এবার যাব, অর্থাৎ গাউসের সূত্র ইজ অ্যাসোসিয়েটেড উইথ অনলি ক্লোজড সারফেস। তাহলে ক্লোজ সারফেসের ফ্লাক্স বের করতে গেলে এই ইন্টিগ্রেশন আমাকে পারফর্ম করার দরকার নেই। বিশেষ প্রতিসাম্য না থাকলে তো আমি পারবোই না পারফর্ম করতে, প্রথম কথা। আর ক্লোজ সারফেসের ক্ষেত্রে আমার এটাকে পারফর্ম করার দরকার নেই, আমি এটার মান অলরেডি অন্য কায়দায় বের করতে পারি। কি কায়দা সেটা আমরা দেখব গাউসের সূত্রের সাহায্যে। তাহলে চলো দেখি। তো গাউসের সূত্র কি বলছে প্রথমে শোনো, বিবৃতিটা শুনে নাও মন দিয়ে। আমার কাছে একটা ক্লোজড সারফেস আছে, ক্লোজড সারফেস, দ্যাট মিনস এটা 3D, বারবারই বলছি 3D মতো। এই যে সারফেস এরিয়াটা দিয়ে একটা ক্লোজ জায়গাকে, একটা 3D জায়গাকে আবদ্ধ করা আছে, সেটা এস। তাহলে এর সাথে জড়িত ফ্লাক্সকে আমাকে এর সাথে জড়িত ফ্লাক্সকে আমাকে ক্যালকুলেট করতে হবে, বা এর মধ্যে থেকে জড়িত ফ্লাক্সকে ক্যালকুলেট করতে হবে। তাহলে সেটা কি করে করছি খেয়াল করো। সেইটা করবার জন্যে গাউস বলছে যে এর সাথে জড়িত ফ্লাক্স সেটা সিম্পলি হবে ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। অলরেডি দেখলাম আমরা। এটা সমান হয় এই ক্লোজড সারফেসটা যদি কোনো আধান কিউকে আবদ্ধ করে রাখে, সেই কিউ বাই এই ক্লোজড এরিয়াটা যদি এপসাইলন তড়িৎ ভেদ্যতা বিশিষ্ট মাধ্যমে থাকে, তাহলে কিউ বাই এপসাইলনের সমান। ঠিক আছে, এটাকে তো কিউ না বলে আমি কিউ এনক্লোজড বলছি, কিউ ইএনসি, দ্যাট মিনস কিউ এনক্লোজড। তাহলে কোনো বদ্ধ তলের সাথে জড়িত ফ্লাক্স বা কোনো বদ্ধ তলের মধ্যে থেকে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা, সেটা হবে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, সেটা হবে ওই বদ্ধ তল দ্বারা আবদ্ধ আধানের 1/ε গুণ। এটা এসআই পদ্ধতিতে, আমরা এসআই পদ্ধতি এখানে ফলো করছি, তো শুধু এসআইটা জানলেই হবে এখানে। তো এবার আমরা এর প্রমাণটা খুব শর্টকাটে একটুখানি দেখে নিই। তো গাউসের সূত্রের প্রমাণটা একটুখানি তাহলে দেখে নাও। এটা প্রমাণ করবার জন্যে আমি সেই ক্লোজ সারফেসটাকে নিয়েছি, এটা একটা ক্লোজ সারফেস। প্রমাণ করতে হবে কি এই ক্লোজ সারফেস এসের সাথে জড়িত ফ্লাক্স বা এসের মধ্যে থেকে লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা, সেটা হবে কিউ এনক্লোজড বাই এপসাইলন। এটা প্রমাণ করব গস ল। তো সেটা প্রমাণের জন্য আমি ধরছি ক্লোজ সারফেসটা কিউ আধানকে আবদ্ধ করে আছে, কিউ আধান এটা, এবং ওই সারফেস এরিয়া এসের ওপরে একটা ছোট্ট ক্ষেত্রফল আমি নিয়েছি ডিএস ভেক্টর, যেটা এর সাথে দেখো লম্ব। ঠিক আছে, কিউ বিন্দু আধান থেকে ওই সারফেস এরিয়ার দূরত্ব হচ্ছে আর। এবার দেখো সারফেস এরিয়াটা এতটাই ছোট ডিএস, তাহলে আমি যেখানে এখান থেকে দূরত্ব আঁকবো সেটাই আর, এখানে আঁকলেও আর, এটা আঁকলেও আর। আমি একটু বড় করে দেখাচ্ছি, নাহলে আমি বোঝাবো কী করে। ডিএসটা খুব ছোট, কিন্তু ওটার ডাইমেনশন আছে, ক্ষেত্রফলের ডাইমেনশন। ঠিক আছে, ডিএস খুব ছোট্ট, মানে কিউ বিন্দু আধান থেকে যদি পি পয়েন্ট হয়, পি পয়েন্ট থেকে ডিএসের প্রতিটা বিন্দুরই দূরত্ব হচ্ছে আর। তাহলে সেই দূরত্বটাকে বাড়িয়ে দিলে যে ভেক্টর পাচ্ছি আমি আর ভেক্টর। ঠিক আছে, তারপরে এখান থেকে এই বিন্দু কানেক্টিং যে রেখা সেটা হচ্ছে আর ভেক্টর, আর এই ক্ষেত্রফলের লম্ব দিক যেটা সেটা হচ্ছে ডিএস ভেক্টরের দিক, এই ক্ষেত্রফল ভেক্টর হচ্ছে ডিএস ভেক্টর। তাহলে দেখো এই কিউ বিন্দু আধানের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান ই হবে 1/4πε, দ্যাট মিনস কাপ্পা এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার সিম্পলি। তাহলে ওই ডিএসের সাথে জড়িত ফ্লাক্স কী হবে? তাহলে প্রথমে আমি বিন্দু আধানের জন্য এখানে ফিল্ড বের করলাম, ফিল্ডের মান। তাহলে ডিএসের সাথে জড়িত ফ্লাক্স, দিস ইজ ডি ফাই ইকুয়াল টু ই ডিএস। দেখো ই ভেক্টর ডট ডিএস হয়, তাই ই ভেক্টর, এটা যদি পজিটিভ আধান ধরি তাহলে ই ভেক্টরের ডাইরেকশন আর ভেক্টরের দিকেই তো হয়। তাহলে ই ভেক্টর আর আর ভেক্টর একই দিকে আছে, ডিএস ভেক্টর এদিকে আছে, তাহলে এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে কস থিটা, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে ডি ফাই ইজ ইকাল টু ইডিএস কস থিটা। মান বসিয়ে দাও 1/4πε কিউ বাই আর স্কোয়ার ইন্টু ডিএস কস থিটা, সিম্পল। তাহলে আমি যদি টোটাল এখন ক্ষেত্রের সাথে টোটাল যে আবদ্ধ সারফেস, যে বদ্ধ সারফেস এস, তার সাথে জড়িত ফ্লাক্স বের করি, হোয়াট দ্যাট উড বি? দ্যাট উড বি ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন এস ডি ফাই, দ্যাট ইজ ক্লোজ ইন্টিগ্রেশন এস
1/4πε0 q by r square ds cos theta, that will be 1/4πε0 বেরিয়ে গেল, কনস্ট্যান্ট, q বেরিয়ে গেল, আর বের হবে না। কেন হবে না বলছি, তাহলে ds cos theta by r স্কোয়ার, আরটা বেরোবে না। কেন, আমি যদি এই পি পয়েন্ট থেকে বিভিন্ন স্থানে ডিএস নিই, এখানে নিই, এখানে নিই, এখানে নিই, এই সমস্ত জায়গায় যদি ডিএস নিই, তাহলে আমি আটটা ভিন্ন ভিন্ন পাবো। তাহলে আটটা ভিন্ন ভিন্ন হচ্ছে, তাহলে আটটা ভিন্ন হয়, ও কিন্তু ইন্টিগ্রেশন থেকে বের হচ্ছে না। এইবার দেখো এই ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার, এটার একটা মান আছে। সেটা কি, সেটা জানতে হলে আমাদের একটু সলিড অ্যাঙ্গেল সম্বন্ধে আলোচনা করতে হবে। খুব ছোট্ট জিনিস একটু বলে দিই, যেটা লাগবে আমাদের, এরপরে আর বিশেষ কোনো দরকার হবে না সলিড অ্যাঙ্গেলের। তো যেটুকু দরকার সেটুকুই আলোচনা করছি। সলিড অ্যাঙ্গেল মিনস আমরা দুটো যদি সরল রেখা হয়, তারা কোনো বিন্দুতে ছেদ করলে তাদের মধ্যে আমরা জ্যামিতিক যে কোণ, বৃত্তীয় কোণ, সেটা পাই। বৃত্তীয় কোণ ওরা সৃষ্টি করে। এই যে ধরো ও বিন্দুতে এও আর বিও সরলরেখা ছেদ করেছে, তাদের মধ্যেকার অ্যাঙ্গেল আমরা বলি থিটা। এটা জ্যামিতিক যে কোণের সঙ্গে আমরা পরিচিত, সেটা বৃত্তীয় কোণ। এখন একটা তল, সেই তলটা তার সম্মুখস্থ কোনো বিন্দুতে, এই বিন্দু হতে পারে, এই বিন্দু, এই বিন্দু, যে কোনো বিন্দুতে একটা অ্যাঙ্গেল সৃষ্টি করতে পারে। সেই অ্যাঙ্গেলটা কেমন আগে দেখি। সেই অ্যাঙ্গেলটা হয় এইভাবে, সেই ক্রিয়েটেড হয় এইভাবে যে এই যে তোমার তলটা আছে, আমি তলটাকে একটু অন্য রকম নিই, প্রতিসম এরকম নিলাম। তাহলে এই তলটার প্রত্যেকটা প্রান্তবিন্দুকে যোগ করে দাও, প্রত্যেকটা প্রান্তবিন্দুকে ওই পয়েন্টের সাথে যোগ করো পেছন থেকেও। তাহলে এর মধ্যে যে জায়গাটা সৃষ্টি হচ্ছে, এইটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এটা যদি ডিএস ক্ষেত্রফল হয়, এটা যদি ডিএস ক্ষেত্রফল হয়, তখন এই ক্ষেত্রফল ভেক্টর হচ্ছে ডিএস ভেক্টর। আর ও বিন্দুতে ও সলিড অ্যাঙ্গেল তৈরি করেছে কোনটা, এটাকে আমি বলছি ডি ওমেগা। ডি ওমেগা, এটাও ডি ওমেগা, এটাও ডি ওমেগা। যেমন এটাও থিটা, এটাও থিটা, সবই থিটা, তেমনি এটাও ডি ওমেগা, এটাও ডি ওমেগা, সব সেম। ঠিক আছে, তাহলে এই ডি ওমেগার মান কি হবে? এই ও বিন্দু থেকে এই ডিএস এর ওপর যে দূরত্ব ও বিন্দু থেকে, সেটা আমি যদি আর ধরি, তাহলে এটা হচ্ছে আর ভেক্টর। ঠিক এটার মতোই, একদম সেম আর ভেক্টর। ডিএস ভেক্টর এটা, এর সাথে লম্ব দিকটা তলের সাথে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমরা এইভাবে বলবো যে ডিএস ক্ষেত্রফল দ্বারা ও বিন্দুতে সৃষ্ট সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ, সেটা হচ্ছে ডি ওমেগা ইজ ইকুয়াল টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এটাই সংজ্ঞা। কোনো ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস দ্বারা সম্মুখস্থ কোনো বিন্দুতে সলিড অ্যাঙ্গেলের মান এটাই। তাহলে ডি ওমেগা ইকুয়াল টু ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এখন এই ডিএসটা যদি একটা বড় সারফেসের অংশ হতো, তাহলে এরকম বড় যদি সারফেসের অংশ হতো ডিএসটা, এখানে ডিএস রয়েছে, এর অভ্যন্তরীণ কোনো বিন্দুতে সলিড অ্যাঙ্গেল আমি দেখছি, তাহলে এটা সলিড অ্যাঙ্গেল, এটা সলিড অ্যাঙ্গেল ডিএস দ্বারা সৃষ্ট। এটা আর দূরত্ব, এটা এখানে ডিএস ভেক্টর, এটা আর ভেক্টর, এই ডিস্টেন্স হচ্ছে আর, অর্থাৎ ও পয়েন্ট থেকে ওই তল পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে এটা টোটাল সারফেস এস এর অংশ। ঠিক আছে, তাহলে রেজাল্টটা একটু খেয়াল করো। টোটাল যে সলিড অ্যাঙ্গেল হবে, সেটাকে যদি আমি টোটাল ওমেগা বলি, হবে ক্লোজ ইন্টিগ্রেশন ডি ওমেগা। এই ছোটো ছোটো ডি ওমেগা, এখানে ডিএস হতে পারে, এখানে ডিএস হতে পারে, এখানে সমস্ত ডিএস যে সলিড অ্যাঙ্গেল করছে ও বিন্দুতে, সবগুলো নিয়ে সাম করতে হবে। করলে সেটা দাঁড়াবে ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এটা দাঁড়ায় 4π এর সমান। 4π মুখস্থ রাখতে হবে রেজাল্টটা। এটা আমরা একটা গোলকের সাহায্যে ইজিলি প্রমাণ করতে পারি। তো প্রমাণ আমাদের লাগবে না, আমাদের শুধু এই রেজাল্টটুকু দরকার। তাহলে দেখো এই রেজাল্টটাই আমি এখানে খাটাবো। তাহলে এটা কি, ডিএস কস থিটা বাই আর স্কয়ার, এটাই তো ডি ওমেগা। কার দ্বারা সৃষ্ট, কোথায় ঘনকোণ? এই ডিএস ক্ষেত্রফল দ্বারা সৃষ্ট পি বিন্দুতে ঘনকোণ। তাহলে হয়ে যাবে দেখো কিউ বাই
4 pi epsilon ক্লোজ ইন্টিগ্রেশন ডি ওমেগা ওভার এস, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন ডি ওমেগা ওভার এই ক্ষেত্রফল এস, সেটা কি হয় 4 পাই হয় আমরা জানি, অর্থাৎ এই টোটাল ক্ষেত্রফলটা ইন্টারনাল যে কোনো বিন্দুতেই মোট ঘনকোণ সৃষ্টি করবে 4 পাই। তাহলে এটা বসিয়ে দাও, তাহলে 4 পাই যদি বসিয়ে দিই তাহলে 4 পাই কেটে দেখো কিউ বাই এপসাইলনই থাকছে। তাহলে আমি পেলাম এই যে ক্লোজড সারফেসটা তার সাথে জড়িত ফ্লাক্স যখন ওর অভ্যন্তরে একটা কিউ আধান আছে সেটা কিউ বাই এপসাইলনের সমান জড়িত ফ্লাক্সের মান, সিম্পল, অর্থাৎ মোট অতিক্রান্ত লম্বভাগ অতিক্রান্ত বলরেখার সংখ্যা। এইবার একটা কোয়েশ্চেন, তাহলে গাউসের সূত্র আমাকে কি প্রোভাইড করলো, কি সুবিধে দিল, যে টোটাল আমাকে যে ফ্লাক্স বের করতে গেলে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস করতে হতো, তার মানে ক্লোজ সারফেসটার ওপর ডিএস এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, ছোটো ছোটো ডিএস নিয়ে সবার সাথে ই ডট ডিএস করে যোগ করতে হতো, করে তবে ইন্টিগ্রেট করতাম, মানে যোগ করতে হতো, দ্যাট মিনস ইন্টিগ্রেশন করে ই ডট ডিএসকে অনেক ই ডট ডিএসকে যোগ করে 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 তবে তো আমি ফ্লাক্সটা বের করতাম। সেইটা না করে আমি এই সুবিধাটা পাচ্ছি, এটা আমার করার দরকার নেই, এটা পারফর্ম করার দরকার নেই, আমি সিম্পল কিউ বাই এপসাইলন দিয়েই আমি এটা কিন্তু পেয়ে যাব এর সাথে জড়িত ফ্লাক্সটা। ঠিক আছে, তাহলে এখন যদি বলে কিউ আধানটা এর বাইরে আছে, এ কোনো আধানকে আবদ্ধ করে নেই, তার জন্য কিন্তু ফ্লাক্স হবে কি 0 হবে। এবার কয়েকটা বিশেষ ক্ষেত্র আমরা পরপর দেখব, তারপরে আসছে। আচ্ছা, বিশেষ ক্ষেত্র কয়েকটা একটু দেখে নাও ফটাফট। একটা ক্লোজড সারফেস এরিয়া আমার কাছে আছে, ক্লোজড এটা এস, সে কোনো আধানকে আবদ্ধ করে নেই, কিউ আধানটার বাইরে আছে, তাহলে এর সাথে জড়িত ফ্লাক্স ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস সেটা হবে কিন্তু 0 বাই এপসাইলন, কারণ কোনো আধানকে তো এনক্লোজ করে নেই, দ্যাট ইজ 0। এটা ফার্স্ট। সেকেন্ড খেয়াল করো, আমার কাছে একটা ক্লোজড সারফেস এরিয়া আছে, তার মধ্যে Q1 Q2 প্লাস, ধরো এটাও প্লাস, এটা মাইনাস Q3, এটা প্লাস Q4, এই সমস্ত আধানগুলো রয়েছে, আবদ্ধ করে আছে। বাইরে আছে ধরো Q5, হ্যাঁ, এই আধানগুলো আছে। তাহলে টোটাল যে এর সঙ্গে জড়িত বলরেখা, অর্থাৎ এর মধ্যে থেকে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যা, অর্থাৎ এই এস এর সাথে জড়িত ফ্লাক্স এস ইজ ই ভেক্টর ডট ডিএস। কিন্তু এখানে যে ই ভেক্টরটা সেটা তো আর একটা চার্জের জন্য তৈরি হবে না, অনেক চার্জের জন্য। তাহলে আমি এখন ইটাকেই ভেঙে দিতে পারি, ক্লোজ ইন্টিগ্রেশন E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর প্লাস E3 ভেক্টর প্লাস E4 ভেক্টরের সাম, ভেক্টর সাম ডট ডিএস। যেহেতু Q5 আধানটা সারফেসের বাইরে আছে, এনক্লোজ করা নেই, তাহলে তার জন্য আমি কোনো ইলেকট্রিক ফিল্ড এখানে ইনক্লুড করছি না, কারণ তার জন্য কোনো ফ্লাক্স এর সাথে অ্যাসোসিয়েটেড হবে না। তাহলে এইটাই সমান সমান হবে সিম্পল প্লাস Q1 প্লাস Q2 মাইনাস Q3 প্লাস Q4 হোল বাই এপসাইলন, বা যদি শূন্য মাধ্যমে থাকে তাহলে এপসাইলন 0। তাহলে আমাকে টোটাল আধানের সাম নিতে হবে, চিহ্ন অনুযায়ী মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা যে পয়েন্টটায় যাব, 3 নম্বর পয়েন্ট আমরা দেখছি, কোনো একটা ক্লোজড এরিয়া, এস ক্লোজড এরিয়া, সে অনেকগুলো ডাইপোলকে এনক্লোজ করে আছে, তাহলে প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস 2Q মাইনাস 2Q, প্লাস 8Q মাইনাস 8Q, এরকম একাধিক ডাইপোলকে ও এনক্লোজ করে আছে। তো একাধিক ডাইপোলকে এনক্লোজ করলে দেখো প্রত্যেকটা ডাইপোলের নেট চার্জ তো 0, দ্যাট মিন্স এই ডাইপোলগুলোর জন্যে যে ফ্লাক্স অ্যাসোসিয়েটেড হবে এর সাথে, দ্যাট উইল বি 0 বাই এপসাইলন, দ্যাট মিন্স 0। এরকমভাবে কোয়েশ্চেন পরীক্ষায় দেয়, বলবে একটা ক্লোজ সারফেস 5টা ডাইপোলকে এনক্লোজ করে আছে, প্রত্যেকটা ডাইপোলের চার্জ, সিম্পল এভাবে বলবে প্রত্যেকটা ডাইপোলের চার্জ কিউ বা 8Q বা 2Q। তাহলে বুঝে নিতে হবে প্রত্যেকটা ডাইপোল মিন্স কিন্তু তোমাকে বলছে নেট চার্জ, কিন্তু ডাইপোল মানে নেট চার্জ 0 মনে রাখতে হবে, কিন্তু বলে দিচ্ছে প্রত্যেকটা ডাইপোলের চার্জ 2Q, দ্যাট মিন্স 2Q আর মাইনাস 2Q দিয়ে ডাইপোলটা তৈরি হয়েছে, খেয়াল রাখতে হবে। 4 নম্বরে যাই, আমার কাছে একটা ঘনক আছে, ধরো
ঘনকের ঠিক সেন্টারে একটা আধান আমি রেখেছি, সেটা হচ্ছে স্মল কিউ। এখন চাইছে এই ঘনকের সাথে আবদ্ধ যে ফ্লাক্স বা ঘনকের সাথে জড়িত ফ্লাক্স কী হবে। ঘনকের টোটাল সারফেস এরিয়া হচ্ছে এস, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে কিউ আধানকে এনক্লোজ করে আছে ঘনকটা, দ্যাট মিন্স ফাইয়ের মান হবে সিম্পলি কিউ বাই এপসাইলন। কার সাথে? 6টা তলের সাথে জড়িত ফ্লাক্স হবে এটা। ঠিক সেন্টারেই আছে কিন্তু কিউটা। তাহলে খেয়াল রাখতে হবে, যদি কিউ সেন্টারেই থাকে, এই যে 6টা তল আছে ঘনকের, 6টা তল ঠিক কিউ এর সাপেক্ষে সিমেট্রিক জায়গায় আছে প্রত্যেকটা তলই। তাহলে এখন একটা তলের সাথে জড়িত ফ্লাক্স হবে, সেটাকে আমি যদি বলি ফাই ড্যাশ, সেটা হবে কিউ বাই নিশ্চয়ই 6 এপসাইলন। যদি শূন্য মাধ্যমে থাকে, কিছু না বলে তোমরা 0 ইউজ করবা, 6 এপসাইলন 0। এটা প্রত্যেকটা তলের সাথে জড়িত ফ্লাক্স, এটা পুরো ঘনকের সাথে জড়িত ফ্লাক্স। 5 নম্বর পয়েন্ট আমি এখানেই নিয়ে নিই। আরেকটা ঘনক আমার কাছে আছে, সেই ঘনকটার একটা ফেস সেন্টারে, এটা তো বডি সেন্টার, ঠিক শরীরের কেন্দ্র বলতে পারি বডি সেন্টার, আর এর ফেস সেন্টার, একটা ফেসের ঠিক মাঝখানে একটা কিউ আধানকে আমি রেখেছি। তাহলে এখন বলছে এই ঘনকটার প্রত্যেকটা তলের সাথে জড়িত ফ্লাক্স এবং পুরো ঘনকের সাথে জড়িত ফ্লাক্স কী হবে। এই ধরনের প্রবলেম করবার জন্য সবার আগে তোমাকে এই কিউটাকে এনক্লোজ করতে হবে অনুরূপ একটা ঘনকের সাহায্যে। তাহলে দেখো আমি সেই রকম আর একটা ঘনক পাশে আঁকছি। এই তাহলে একই রকম, এটাও যদি এ বাহু দৈর্ঘ্য হয় এটার, তাহলে এরও বাহুর দৈর্ঘ্য কিন্তু এ। অনুরূপ একটা ঘনক আমি আঁকলাম। ঠিক দেখো এই অনুরূপ দুটো ঘনকের ঠিক সেন্টারে আমার কিউটা রয়ে গেল। তাহলে আমি বলবো এই দুটো ঘনকের সাথে জড়িত ফ্লাক্স, দুটোর সাথে জড়িত ফ্লাক্স, সেটাকে আমি বলছি ফাই 1 বলছি ইজ ইকাল টু, সেটা হবে কিউ বাই এপসাইলন। দুটোর সাথে, তাহলে একটার সাথে জড়িত ফ্লাক্স কী হবে, অর্থাৎ মূল ঘনক তো ছিল আমার এইটা, এটা তো আমি পরে কল্পনা করেছি একে এনক্লোজ করার জন্য। তাহলে এইটার সাথে জড়িত ফ্লাক্স হবে ফাই ইকুয়াল টু কিউ বাই 2 এপসাইলন। তাহলে এইটা আমার আনসার কোনটার? মূল ঘনকটার সাথে জড়িত ফ্লাক্স বা মূল ঘনকের তলগুলির মধ্যে থেকে অতিক্রান্ত মোট লম্বভাবে বলরেখার সংখ্যা, একই কথা। এখন বলছি আমার কাছে যে মূল ঘনকটা আছে তার প্রত্যেকটা তলের সাথে জড়িত ফ্লাক্স কত। এটা তো মোট 6টা তলের সাথে জড়িত ফ্লাক্স, কিন্তু আমি যদি একটু খেয়াল করি, এই যে বডি সেন্টারটায় যে ফেস সেন্টারটায় তোমার কিউ আধানটাকে রাখা আছে, ওই তলটা ঠিক ওই তলটার উপরেই তো আছে কিউ আধানটা। তাহলে এর সাথে জড়িত যে এর থেকে যে বলরেখাগুলো বেরোবে, সেই বলরেখা একটাও এই তলকে ছেদ করবে না। এই যে এখান থেকে যে বলরেখাগুলো বের হবে, সেই বলরেখা কোনোটাই ওই তলটাকে কিন্তু লম্বভাবে বলো বা তার কোনো উপাংশ ছেদ করবে না, সিম্পল। তাহলে যা বলরেখা জড়িত হবে, যা ফ্লাক্স জড়িত হবে সেটা কিন্তু এই 5খানা তলের সাথে হবে। অর্থাৎ যে তলটার মধ্যে, যে তলটার ফেসে আধানটাকে রাখা, তার সাথে ফ্লাক্স হবে 0, বাকি যে ফ্লাক্স হবে সেটাই 5টা তলের সাথে হবে। তাহলে মোট এই ঘনকটার সাথে জড়িত ফ্লাক্স কিউ বাই 2 এপসাইলন। তাহলে এটা 5টা তলের সাথে জড়িত ফ্লাক্স। তাহলে একটা তলের সাথে জড়িত ফ্লাক্স, সেটা যদি বলি ফাই ড্যাশ, সেটা হবে কিউ বাই 10 এপসাইলন। 5টার সাথে এটা, একটার সাথে কিউ বাই 10 এপসাইলন। এই নেক্সট আর একটা ঘনক বিষয়ক প্রবলেম দেখব। 6 নম্বর এখানে নিয়ে নিই। আর একটা ঘনক আমার কাছে আছে, ঠিক ওর শীর্ষ বিন্দুতে বলেছে একটা কিউ চার্জকে রাখা আছে শীর্ষবিন্দুতে। তাহলে এটা ঘনকটার শীর্ষবিন্দু হচ্ছে কিউ পয়েন্টে আমি ওই শীর্ষবিন্দুতে কিউ চার্জকে রাখা। এবার বলছে এর সাথে জড়িত ফ্লাক্স কী হবে। তাহলে এটাকে এনক্লোজ করতে গেলে এইভাবে কিন্তু আর হবে না, আমাকে কি করতে হবে, এ পাশে একটা ঘনক আঁকতে হবে, ওই পাশে একটা ঘনক আঁকতে হবে, এর উপরে একটা ঘনক আঁকতে হবে। তাহলে এখানে একটা ঘনক, এখানে একটা ঘনক, এ পাশটা একটা ঘনক, ওপরে একটা ঘনক দিয়ে আমাকে একে এনক্লোজ করতে হবে। দ্যাট মিন্স ছবিটা এরকম হবে, দেখো এখানে একটা ঘনক, এনক্লোজ না করলে তো হবে না, আমি তো এনক্লোজ সারফেসের সঙ্গে পাবো কিউ বাই এপসাইলন নট, মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমি নিচে 4টে ঘনক পাচ্ছি, নিচে 4টে ঘনক পাচ্ছি।
নিচে 4খানা ঘনক পাচ্ছে, এই যে 1 2 3 4, নিচে 4, আবার ওপরে ঠিক একইভাবে 4টে ঘনক পাবো। তাহলে মোট 8খানা ঘনক দ্বারা এটাকে আমি আবদ্ধ করতে পারি কিউ আধানটাকে। তার মানে 8টা যে বড় ঘনক, এই 8টা যে ছোট ছোট ঘনক, সেটা মিলে একটা বড় ঘনক তৈরি হচ্ছে। এই যে ওপরেও 4টে ঘনক পাবো এরকম। উপরে 4টে ঘনক পাবো। তাহলে ঠিক এই বড় ঘনকটা সেন্টার, এটা যদি এ বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে বড় ঘনকটার বাহুর দৈর্ঘ্য এদিকে 2a, ওপরেও 2a, তাহলে 2a। তাহলে বড় ঘনকটার বাহুর দৈর্ঘ্য হবে 2a, ঠিক আছে। তাহলে 2a বাহু বিশিষ্ট যে বড় ঘনকটা, তার ঠিক সেন্টারে আছে কিউ আধানটা। তাহলে এই বড় ঘনকটার সাথে জড়িত ফ্লাক্স হবে Q/ε। এরকম ঘনক কটা আছে? 8টা ঘনকই কিউ এর সাপেক্ষে তো সিমেট্রিক। তার মানে একটা ঘনকের সাথে জড়িত ফ্লাক্স হবে ফাই, সেটাকে ফাই বলছি, ফাই ইকুয়াল টু Q/8ε, শূন্য মাধ্যম হলে ε0। তাহলে এটা বড় ঘনকের সাথে, তাহলে ফাই বিগ বললাম। ফাই বিগ হচ্ছে Q/ε0 একটা ঘনকের সাথে Q/8ε0। এবার একটুখানি খেয়াল করো, আমি আবার এই ছোট ঘনকটাকে, আমার মূল যে ঘনকটা দেওয়া ছিল সেটাকে আর একবার আমি আঁকছি। তাহলে এর সাথে জড়িত এটা কিউ, তাহলে এর সাথে জড়িত ফ্লাক্স আমি পেলাম কি? দেখো Q/8ε0। এখন দেখো বড় ঘনক যেটা আমি এঁকেছি, সেই বড় ঘনকের বাইরের সারফেস এরিয়া তৈরি করছে এই ছোট ঘনকের 3খানা তল। কোনটা কোনটা? এই যে পাশেরটা, আমি যেগুলোকে মার্ক করছি খেয়াল করো, এই যে এই পাশেরটা, এই নিচেরটা আর ও পাশেরটা, এই 3টে তলই বাইরের সারফেস এরিয়া রেডি করছে। আর এই যে তলগুলো, এটা আর হচ্ছে তোমার এই ওপরেরটা, এটা ও পাশেরটা আর এই ওপরেরটা, এই 3টে কিন্তু ঘনকের ভেতরে থাকছে, বড় ঘনকের। এই যে এই বাইরের তল সৃষ্টি করছে এইটা, নিচেরটা আর ওই পাশেরটা। দেখো আর যে 3টে তল, 6টার মধ্যে 3টে বাইরে তল সৃষ্টি করছে, আর যে 3টে সেটা তো থাকছে ভেতরে। তাহলে আমি বলবো এর সঙ্গে জড়িত যে ফ্লাক্স, বড় ঘনকের বাইরের তল সৃষ্টি যেহেতু 3টে তল করছে, তাহলে ওই 3টে তলের সাথেই ফ্লাক্সটা জড়িত হবে। ওই 3টে তল থেকেই তো বলরেখা বেরিয়ে যাচ্ছে বাইরে, যদি কিউটা পজিটিভ আধান হয়। তাহলে এই যে Q/8ε 3টে তলের সাথে জড়িত ফ্লাক্স, মোট ঘনকের সাথে জড়িত ফ্লাক্স ছোট, কিন্তু অ্যাকচুয়ালি 3টে তলের সাথে জড়িত ফ্লাক্স। দ্যাট মিনস একটা তলের সাথে জড়িত ফ্লাক্স হবে ফাই ড্যাশ, যদি সেটাকে বলি, দ্যাট উইল বি Q/24ε0, মানে 1/3 ইন্টু, দ্যাট মিনস এটা এইভাবে আসছে 1/3 ইন্টু Q/8ε0। এই হচ্ছে ব্যাপার। তাহলে এই অঙ্কগুলো এখন বেশ ফেমাস, পরীক্ষায় কিন্তু দেয়, মাথায় রাখতে হবে। জয়েন্টেও দেয়, মেইনেও দেয়, সব জায়গায় দেয়। নেক্সট আমরা দেখব গাউসের সূত্রের প্রয়োগ, মানে গস লয়ের প্রয়োগ। গস লয়ের সাহায্যে আমরা কি করব? সিম্পল কথা, একটু আগে যেটা আমরা করলাম ওটাও গস লয়ের প্রয়োগ, ওটা আমরা ফ্লাক্স বের করছিলাম। এবার আমরা ইলেকট্রিক ফিল্ডের মান বের করব, দ্যাট মিনস ই ভেক্টরের মান, ই ভেক্টরের মডিউলাস বের করব, ঠিক আছে, গস লয়ের সাহায্যে। একটু আগে যেটা করলাম সেটাও গস লয়েরই প্রয়োগ, সেটা ফ্লাক্স বের করছিলাম। এবার আমরা কয়েকটা সিস্টেম এখানে নেব, সেই সিস্টেমগুলোর জন্য আলাদা আলাদা করে আমরা সেই সিস্টেমের কাছাকাছি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কি করে বের করতে হয় গস লয়ের সাহায্যে, সেটা দেখব। তো প্রথমে গস ল প্রয়োগের আগে আমাদের কয়েকটা জিনিস একটু জেনে নিতে হয়। সেই জিনিসগুলো কি একটু দেখি। 1 নম্বর হচ্ছে, যে সিস্টেমটা আমার কাছে আছে তার বলরেখাগুলো আগে আঁকার চেষ্টা করব। আমি সবার আগে বলরেখাগুলো আঁকবো, বলরেখা আঁকবো ফার্স্ট। বলরেখা আঁকলে আমার সুবিধে হবে ই আর এস এর মধ্যে অ্যাঙ্গেলটা বের করতে গেলে। বলরেখাগুলো আমি আঁকবো প্রথম। সেকেন্ড হচ্ছে, যে বিন্দুতে আমি ফিল্ডের মান বের করতে চাই সেই বিন্দুগামী, আমি লিখছি না, এগুলোকে নোট করতে পারো, যে বিন্দুতে আমি ফিল্ডের মান বের করব সেই বিন্দুগামী একটা কাল্পনিক সুবিধাজনক, কথাটা ইম্পর্টেন্ট, সুবিধা মতো, আমাদের সুবিধা হবে এরকম, সুবিধাজনক বদ্ধ তল নিতে হবে, কাল্পনিক সুবিধাজনক বদ্ধ তল নিতে হবে। এটাকে আমরা বলবো কাল্পনিক গাউসীয় তল বা গসিয়ান সারফেস, জিএস বলবো, গসিয়ান সারফেস।
3 নম্বর, এই গসিয়ান সারফেসের সাথেই ফাই বের করতে হবে। দ্যাট মিন্স ফাই উইল বি ক্যালকুলেটেড অন জিএস, বা ফাই উইল বি অ্যাসোসিয়েটেড উইথ জিএস অনলি। এটা মাথায় রাখতে হবে, এটা ভুল করে ছাত্রটা। ফাইটা হবে কিন্তু জিএস এর সাথে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ গসিয়ান সারফেসের সাথে অ্যাসোসিয়েটেড। 4 নম্বর, যখন আমি ফাই ক্যালকুলেট করব সেটা নিশ্চয়ই এরকম হবে, ক্লোজ ইন্টিগ্রেশন, ক্লোজ তো ই ভেক্টর ডট ডিএস ভেক্টর। তাহলে যখনই আমি এটাকে ক্যালকুলেট করতে যাব, ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল লাগবে। যদি সুষমতা না থাকে বা প্রতিসাম্য না থাকে, এটা ক্যালকুলেট করাই যাবে না, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে এই ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল লাগবে, দ্যাট মিন্স থিটাটা লাগবে। তাহলে থিটা আমাদের যে কটা সিস্টেম এখানে আছে, থিটা হয় হবে 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, এইগুলো হবে। তো সেটা কেন হবে এটা দেখাতে হবে। আর ই হবে, ই এর মানটা হবে, ই এর যে মড হবে সেটা হবে ধ্রুবক। সাধারণত আমাদের যে কটা সিস্টেম আমরা নেব ধ্রুবক, ঠিক আছে। তাহলে কেন হবে সেই যুক্তিগুলো একটু দিয়ে দিতে হবে। তাহলে এই কটা পয়েন্ট একটু মাথায় রাখবো, আর লাস্টে আমরা গসের সূত্র, এটা যেই হয়ে গেল তখন আমরা গাউসের সূত্র অ্যাপ্লাই করব। ই ডট ডিএস ওভার এস ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন 0 বা এপসাইলন অ্যাপ্লাই করব। তো এই থিটা ইকুয়াল টু 0, 90 এটা জানার জন্য আমি কয়েকটা জিনিস একটু দেখিয়ে দিই। সিম্পল দেখো, কয়েকটা ক্ষেত্রে আমরা সরাসরি এটাকে অ্যাপ্লাই করব। ধরো আমার কাছে যে গসিয়ান সারফেস সেটা গোলক, গসিয়ান সারফেসটা আছে গোলক, ঠিক আছে, গসিয়ান সারফেস গোলক, অর্থাৎ এটা জিএস, এবং যে বলরেখাগুলো সব গোলকের সেন্টার অভিমুখী হয়ে বাইরের দিকে যাচ্ছে। আমি বলেছি বলরেখাটা এঁকে নিলে আমার একটু সুবিধা পাবো। তাহলে বলরেখাগুলো এইভাবে বেরিয়ে যাচ্ছে বলরেখাগুলো। তাহলে এটা হচ্ছে জিএস, এটা হচ্ছে জিএস, এর সাথে জড়িত ফ্লাক্স বের করব। সিম্পল তোমার হবে, আমাদের যেহেতু ই ধ্রুবক বলছি, সিম্পল এই যে ফ্লাক্সটা হবে সেটা হবে ই ইন্টু এর যা ক্ষেত্রফল, যদি এটা এক্স ব্যাসার্ধের হয়, ই ইন্টু 4πx²। তুমি এবার গোলক যখনই হবে গসিয়ান সারফেস, এর সাথে জড়িত ফ্লাক্সকে তুমি এটা লিখে দেওয়া, যেখানে ই হচ্ছে গসিয়ান সারফেসের ওপর কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান। সিম্পল। আচ্ছা, যদি এইরকম সিস্টেম বলরেখাগুলো যদি এরকম হয়, আমার তলটা যদি এভাবে থাকে, এটা এ ক্ষেত্রফল বললাম, তাহলে এটা ই ভেক্টর। তাহলে এই ক্ষেত্রফলের দিক কোনটা, এদিকে, এটা এ ভেক্টর, এটা ই ভেক্টর, এটা এ ভেক্টর। তাহলে সিম্পল এর সাথে এই টোটাল যে এরিয়াটা, সেখানে ই সুষম এবং 0 অ্যাঙ্গেল সৃষ্টি করছে, দ্যাট মিন্স ফাই হবে, যেটা আমরা অলরেডি আগে দেখেছি, সেটা ই এ। যদি এরকম হয়, বলরেখাগুলো এই যাচ্ছে, ই ভেক্টর, আমাদের এরকম সিস্টেম আসবে এবং তলটা এইভাবে আছে, অর্থাৎ তল ভেক্টরটা, এ ভেক্টরটা ই এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল সৃষ্টি করছে, তখন কিন্তু হবে ফাই ইকুয়াল টু 0। এই যে সম্পর্কগুলো এটা আমরা সরাসরি বসাবো এর পরে, ঠিক আছে। যদি গসিয়ান সারফেস একটা সিলিন্ড্রিক্যাল হয়, সিলিন্ড্রিক্যাল, এই যে গসিয়ান সারফেস সিলিন্ডার একটা আসবে এগুলো, এবং বলরেখাগুলো এইভাবে বেরোচ্ছে, যে সিলিন্ডারের যে পার্শ্বতল তার সাথে লম্বভাবে বেরোচ্ছে, ঠিক আছে, এবং এই পার্শ্বতলের ওপরে প্রত্যেকটা বিন্দুতে ই সমান। তাহলে সেক্ষেত্রে এই পার্শ্বতলের সাথে সিম্পল হবে ফ্লাক্স ফাই এর মান, ফাই ইকুয়াল টু ই ইন্টু পার্শ্বতলের ক্ষেত্রফল। এটা যদি আর রেডিয়াস হয়, এটা যদি এল ব্যাসার্ধের হয়, তাহলে 2πr ইন্টু এল, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, আমরা জানি। তাহলে এটা ফাই সিম্পলি আমি লিখে দেবো পার্শ্বতলের সাথে। এই রেজাল্টগুলোকে আমরা এরপরে কিন্তু ব্যবহার করব প্রত্যেকটা প্রয়োগে। তাহলে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রেখে দাও। গসিয়ান সারফেস গোলক, গসিয়ান সারফেস সিলিন্ডার, এই টাইপের যদি কোনো, এটা এনক্লোজ নয় কিন্তু এরকম যদি সারফেস হয়, তখন সরাসরি ফাইগুলো কী হবে অ্যাসোসিয়েটেড, এই জিনিসগুলো আমরা কিন্তু বসিয়ে দেবো। তাহলে প্রথম আমরা যে প্রয়োগটায় যাব এবার, সেটা হচ্ছে একটা বিন্দু আধানের জন্য তার থেকে আর দূরে ইলেকট্রিক ফিল্ডের মান, যেটা কুলম্বের সূত্রের সাহায্যে খুব ইজিলি আমরা পাই, কিন্তু গসের সূত্রের সাহায্যে আমরা বের করব। প্রথম প্রয়োগটা খেয়াল করো, বিন্দু আধানের জন্য আর দূরে, ধরো এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট, পি পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ডের মান, অ্যাকচুয়ালি এটা ইলেকট্রিক ফিল্ড নয়, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান আমরা বের করতে চাইছি পি বিন্দুতে আর দূরে এর থেকে। তাহলে সবার আগে আমি কি বলেছিলাম, আগে বলরেখাগুলো এঁকে নাও। কিউ আধান যদি এটা পজিটিভ আধান হয়, তাহলে তার থেকে বলরেখাগুলো রেডিয়ালি বেরিয়ে যাবে বাইরের দিকে, চারিদিকেই বেরোবে। এদিকেও আসবে, পেছন দিকেও যাবে, সরি। তাহলে আমি কি বলছি, যে গসে নেক্সট হচ্ছে যে বিন্দুতে আমাকে ফিল্ড বের করতে হবে,
সেই বিন্দুগামী গসিয়ান সারফেস নিতে হবে। তাহলে এই বিন্দুগামী গসিয়ান সারফেস আমি নিচ্ছি। এখানে আমার সুবিধাজনক গসিয়ান সারফেস হবে আর ব্যাসার্ধের যে গোলকটা যেটা এই বিন্দুগামী যাবে সেটা, এটা আমার গসিয়ান সারফেস হবে, এই গোলকটা, এটা গোলক একটা। তাহলে আমি কি বলেছি একটু আগে বলো, এই যে গোলক তার সাথে দেখো এই যে বলরেখাগুলো রেডিয়ালি বেরোচ্ছে, তাহলে এর সাথে জড়িত ফ্লাক্স, এটাই গসিয়ান সারফেস। নেক্সট কী করতে হবে, এটা গসিয়ান সারফেস, নেক্সট কী করতে হবে, এর সাথে জড়িত ফ্লাক্স বের করতে হবে। তাহলে ফ্লাক্স কী হবে, ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন, এটা তো ক্লোজড এরিয়া, ই ডট ডিএস। এবার দেখো এই যে সারফেস এরিয়ার প্রত্যেকটা পয়েন্ট কিউ আধান থেকে আর দূরে আছে, তাহলে আমরা বলবো প্রতিসাম্যের জন্যে দুটো কথা একটু জাস্ট লিখবো। এক, প্রতিসাম্যের জন্য যেহেতু কিউ আধান থেকে প্রত্যেকটা সারফেসের প্রত্যেকটা অংশ আর দূরে দূরে আছে, তাহলে প্রতিসাম্যের জন্যে ই ধ্রুবক, ই কনস্ট্যান্ট। এবং দেখো এই যে বলরেখাগুলো প্রত্যেকটা ডিএসকে, এখানে যদি ডিএস নিই, এখানে যদি ডিএস নিই, বলরেখা এই যে বাইরের দিকে বেরোচ্ছে, তাহলে এখানে ডিএস ভেক্টর আর এই যে তোমার ই ভেক্টর, ই এর বলরেখাটাই তো ই এর দিক, তাহলে ই ভেক্টর আর ডিএস ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 0। তাহলে বলবো এই যে বলরেখাগুলো ডিএস তলকে লম্বভাবে ছেদ করছে, ডিএস যে তল অর্থাৎ, তাহলে প্রথম কথা কি ডিএস তলকে ছেদ করছে। তাহলে আরেকটু বলে দিই, এভাবে বলতে হবে, তাহলে কিউ আধান থেকে গসিয়ান সারফেসের প্রত্যেকটা বিন্দু একই দূরে থাকায় গসিয়ান সারফেসের প্রতিবিন্দুতে ই এর মান সমান, ধ্রুবক, এবং বলরেখাগুলো গসিয়ান সারফেসকে লম্বভাবে ছেদ করছে, গসিয়ান সারফেসের প্রত্যেকটা বিন্দুকে লম্বভাবে ছেদ করছে, রেডিয়ালি বেরোচ্ছে যেহেতু, অর্থাৎ ই ডট ডিএস যেটা হবে, তাহলে এই দুটো পয়েন্ট লিখতে হবে, 1 2 লিখতে হবে এই দুটো। তাহলে ই ডট ডিএস যেটা হবে, ই ডট ডিএস যেটা হবে আমার, সেটা হবে ক্লোজ ইন্টিগ্রেশন ওভার এস, গসিয়ান সারফেসকে আমি এস বললাম বা জিএসও লিখতে পারো, জিএস, এস বললাম না, জিএস, সিম্পল। তাহলে সেটা হবে ই ডিএস কস 0 ডিগ্রি, কারণ ডিএস ভেক্টর আর ই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0, ঠিক আছে, জিএস। তাহলে ই সুষম বলে বেরিয়ে গেল, কস 0 1 হয়ে গেল, থাকছে শুধুমাত্র দেখো ডিএস। তাহলে আমি অলরেডি আগেই বলেছি যে যখনই গোলক হয় গসিয়ান সারফেস, সিম্পল আমি লিখে দেবো ই ইন্টু 4 পাই, এটা আর ব্যাসার্ধের গোলক তাই 4 পাই আর স্কোয়ার। আমি একটু আগেই বলেছি ইন্টু 4 পাই এক্স স্কোয়ার, যখনই গসিয়ান সারফেস গোলক হবে আমরা এটা লিখে দেবো, আমাদের যে কটা প্রবলেম আছে সেখানে এটাই খাটবে, মাথায় রাখতে হবে। তাহলে এটাই হলো আমার ফাই এর মান, দিস ইজ ফাই, ফাই এর মান। আবার ফাই মানে কি জানি, এটার সমান কি কিউ বাই এপসাইলন নট, গসের সূত্র অনুযায়ী শূন্য মাধ্যমে ধরছি, তাহলে এখান থেকে দেখো ই এর মান চলে আসছে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর স্কোয়ার। এটাই তো আমরা কুলম্বের সূত্র থেকেও পাই। তো এখান থেকে অনেক সময় বলে কুলম্বের সূত্রটা প্রমাণ করো, গসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রমাণ করো। তো সিম্পল, এবার আমি কি করব, পি বিন্দুর একটা ক্যাপিটাল কিউ আধান রাখবো, তাহলে তার উপর ফোর্স কী হবে, আমরা জানি ই ইন্টু ক্যাপিটাল কিউ হবে, তাহলে 1/4 পাই এপসাইলন নট কিউ ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। তাহলে দেখো এইটাই হচ্ছে ফোর্সের মান দুটো আধানের মধ্যে, কুলম্বের সূত্র থেকে আমরা এটাই পাই। তাহলে এটাই হচ্ছে গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্রের প্রমাণ। তাহলে গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্রের প্রমাণ করতে গেলে প্রথমে তুমি বিন্দু আধানের জন্য এই বিন্দুতে প্রাবল্য বের করবা, ওখানে একটা আধান রাখবা, ফোর্স বের করা হয়ে যাবে, সিম্পল। তাহলে নেক্সট আমরা যাব একটা ফাঁপা গোলকের জন্য। নেক্সট আমাদের যে সিস্টেম সেটা হচ্ছে ফাঁপা আহিত খোলক, তার জন্য ইএফ এর মান বের করবো। তাহলে আগে সেটাকে কনসিডার করি। এইটা হচ্ছে একটা ফাঁপা আহিত খোলক যার ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর, স্মল আর। প্রথমে আমি করব এ নাম্বার এই খোলকের এক্সটার্নাল কোনো পয়েন্টে, তাহলে বহিস্থ কোনো বিন্দু, বহিস্থ বিন্দুকে কনসিডার করছি প্রথমে। তাহলে এটাকে ধরছি আমি ক্যাপিটাল কিউ পরিমাণ আধান দেওয়া আছে, বা স্মল কিউ ধরতে পারো। সেই আধানটা কোথায় থাকবে, এর ওপরে থাকবে নিশ্চয়ই, আমরা জানি ক্যাপিটাল কিউ আধান বা স্মল কিউ আধানের ওপরে রয়েছে ক্যাপিটাল কিউ। তাহলে কি বলেছি নেক্সট, এর থেকে কোথায় আমি ফিল্ডের মান বের করতে চাইছি, আরটাকে ওপরে লিখছি, এরকম কোনো পয়েন্ট যেটা এর থেকে এক্স দূরে আছে, এক্স পি পয়েন্টে আমি ফিল্ডের মান বের করতে চাইছি, ঠিক আছে। তাহলে যে বিন্দুতে আমি ফিল্ড বের করব সেই বিন্দুগামী কাল্পনিক গসিয়ান সারফেস সুবিধাজনক নিতে হবে, বদ্ধ সারফেস। তাহলে এখানে দেখো আমি যদি, আচ্ছা এক্সটাকে এত দূরে না নিই না, কাছাকাছি একটু নিই, তাহলে আমার আঁকতে সুবিধা হবে। তাহলে এটা এক্স, তাহলে এরকম দূরে না নিই, এরকম। তাহলে এটা যদি এক্স হয় তাহলে ওই বিন্দুগামী কাল্পনিক গসিয়ান সারফেস নেব,
তাহলে এখানে কাল্পনিক যে গসিয়ান সারফেসটা হবে সেটা সুবিধাজনক যেটা আমি নেব সেটা এক্স ব্যাসার্ধের গোলক নেব, এই যেটা এক্স ব্যাসার্ধের গোলক। তাহলে আমি বলেছি যখনই গোলক হবে ওর সাথে জড়িত ফ্লাক্স তুমি লিখে দেবা ফাই ইকুয়াল টু ই ইন্টু গোলকের ক্ষেত্রফল, সিম্পল, ইন্টু 4 পাই, এখানে গোলকের ক্ষেত্রফল 4 পাই এক্স স্কোয়ার। এবার দুটো যুক্তি এখানে দেবা, তাহলে এইভাবে লেখো জিনিসটাকে, ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস সমান ই ইন্টু 4 পাই এক্স আসবে রেজাল্ট এই। এবার এখানে দুটো যুক্তি দিতে হবে প্রতিসাম্যের জন্যে, অর্থাৎ এই গসিয়ান সারফেস প্রতিটা, এটা গসিয়ান সারফেস প্রতিটা বিন্দু এর থেকে একই দূরে আছে, তাই এর মান সমান। এবং এর থেকে যে বলরেখাগুলো, আমি বলরেখাগুলো আঁকতে বলছিলাম, তো এখানে বলরেখা যদি তুমি আঁকো এরকম যাবে বলরেখাগুলো, তাহলে সেই বলরেখাগুলো গসিয়ান সারফেসের প্রতিটা তলকে লম্বভাবে ছেদ করছে, তার মানে ডিএস ভেক্টর আর ই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 0। তলকে লম্বভাবে ছেদ করছে কিন্তু ডিএস ভেক্টর আর ই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0, তাহলে সেখানে ফাই ইকুয়াল টু এটা আসবে। এই দুটো কথা লিখে তুমি লিখে দেবো ফাই ইকুয়াল টু ই ইন্টু 4 বাই এক্স স্কোয়ার, সিম্পল। তাহলে এটা মানে কী হবে? কিউ বাই এপসাইলন নট, কতটা কিউকে আবদ্ধ করে আছে গসিয়ান সারফেসটা, সেটা হচ্ছে টোটাল কিউ আধান, ক্যাপিটাল কিউ বাই এপসাইলন নট। এইখানে ছাত্রছাত্রী একটা ভুল করে, সেটা হচ্ছে যে ফ্লাক্স যে বের করে সেটা গসিয়ান সারফেসের সাথে বের করতে হয়। তার মানে এই গসিয়ান সারফেসের ক্ষেত্রফল নিয়েছি, খেয়াল করো। তার মানে এই যে ফাইটা বের করছি, ফাই কার সাথে? গসিয়ান সারফেসের সাথে, মাথায় রাখতে হবে কিন্তু। এটা আমি দেখবা পয়েন্টে বলে দিয়েছিলাম আগে। গসিয়ান সারফেস, এখানে দুটো সারফেস এরিয়া আছে কিন্তু, এই একটা গোলকের সারফেস এরিয়া আর এই একটা গোলকের সারফেস এরিয়া। তাহলে এই গোলকের সারফেস এরিয়ার সাথে আমাকে ফ্লাক্স বের করতে, ইন্টিগ্রেশন ই ডট ডিএস। তাহলে যখন আমি ই বেরিয়ে যাবে, কস থিটা 0 হয়ে যাবে, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস থাকবে। ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস কিন্তু এই 4 পাই এক্স স্কোয়ার হবে, নট 4 পাই আর স্কোয়ার। তাহলে গসিয়ান সারফেসের সাথে কিন্তু ফ্লাক্সটা ক্যালকুলেট করছি। তাহলে এখান থেকে সিম্পল বের করো, ই সমান সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট, খেয়াল করো, ভীষণ গুরুত্বপূর্ণ রেজাল্ট। কেন গুরুত্বপূর্ণ? দেখো, এই কিউ আধানটাকে যদি আমি ঠিক সেন্টারে রাখতাম, এই ওপরে না রেখে, তাহলেও এক্স দূরে ফিল্ডের মান আমার এটাই হতো। খেয়াল করে দেখো, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার, বিন্দু আধান করে যদি রাখতাম এটাকে, এখান থেকে আমি বলতে পারি একটা ফাঁপা গোলক, তার উপর আধান ছড়িয়ে আছে, সেই ফাঁপা গোলকটা তার বহিস্থ কোনো বিন্দুতে যখন আমি ইলেকট্রিক ফিল্ড বের করছি, এই পি পয়েন্টটা যে কোনো জায়গায় তো হতে পারে, এখানে হতে পারে, এখানে, যে কোনো জায়গায়, এমন আচরণ করে, এমন বিহেভ করে যে সমস্ত আধান তার সেন্টারে রয়েছে। ঠিক আছে? তার মানে সমস্ত আধান তার সেন্টারে থাকলে এক্সটার্নাল কোনো পয়েন্টে যা ফিল্ড পেতাম, ওর ওপরে ছড়িয়ে থাকলেও একই রেজাল্ট পাচ্ছি, আলাদা কিছু পাচ্ছি। আচ্ছা, এখানে আর একটা অভ্যন্তরীণ বিন্দু নিয়ে নিই। এর অভ্যন্তরীণ কোনো বিন্দু যদি হয়, তাহলে এটা ধরো তোমার আর রেডিয়াসের গোলকটা, আর এর অভ্যন্তরীণ পয়েন্ট ধরো এই যে পি পয়েন্টটা। তাহলে পি পয়েন্ট গামী গসিয়ান সারফেস নিলাম, গোলক, গসিয়ান গোলক নিলাম এক্স, এটা এখন জিএস। আর যে কিউ আধানটা এর ওপরে ছড়িয়ে আছে, এইটার ওপরে ছড়িয়ে আছে, ঠিক আছে? তাহলে এখানে ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু তো কিউ বাই এপসাইলন নট, কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, তাই তো? কিউ এনক্লোজড বাই এপসাইলন নট, শূন্য মাধ্যমে আছে। কিন্তু দেখো, এই যে গসিয়ান সারফেসটা, এ কোনো চার্জকে এখন এনক্লোজ করে নেই, তাহলে এটাই হবে কত? 0। তাহলে এখান থেকে ই এর মান আমরা পাবো 0, ঠিক আছে? অর্থাৎ কোনো ফাঁপা গোলকের অভ্যন্তরে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, যেটা আমরা আগেই ডিসকাস করেছি, নেই। কিন্তু কেন নেই সেটার প্রমাণ আমরা এখান থেকে দিলাম। তাহলে এটা ফাঁপা গোলক, তার এক্সটার্নাল পয়েন্টে যখন ফিল্ড বের করছি, সমস্ত আধান সেন্টারে আমি ধরে নিতে পারি। যখন ইন্টারনাল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করছি, তখন কিন্তু 0। এই একই জিনিস কন্ডাক্টরের ক্ষেত্রেও কিন্তু হবে, কারণ কন্ডাক্টর তার টোটাল চার্জকে কিন্তু তার বহিস্থ পৃষ্ঠে লাগে। যদি একটা পরিবাহী গোলক হতো, তাহলে ফাঁপা গোলক না দিয়ে পরিবাহী নিরেট গোলক দিলেও সেম রেজাল্ট কিন্তু আমরা পেতাম, কারণ সমস্ত আধানের বাইরের পৃষ্ঠেই থাকবে তখন। নেক্সট আমরা অ্যাপ্লিকেশনে যাব। নেক্সট যে সিস্টেমটা, সেটা হচ্ছে অসীম ঋজু তার, একটা মানে আহিত, অসীম আহিত ঋজু তার। নিশ্চয়ই ওটাকে আহিত হতে হবে, আধান থাকতে হবে ওতে, তবে আমি ইলেকট্রিক ফিল্ড বের করব। তাহলে সেটাকে আগে কনসিডার করি। এইটা ধরে নাও একটা অসীম দৈর্ঘ্যের ঋজু তার, অসীম দৈর্ঘ্য, তাই ডট ডট দিয়ে দেখালাম। এই যে উপর নিচে অসীম পর্যন্ত বিস্তৃত আছে। এতে
যেহেতু এর অসীম দৈর্ঘ্য, তাহলে আমার একক দৈর্ঘ্যের আধানটাকে একটু কনসিডার করতে হবে। একক দৈর্ঘ্যের আধানকে আমি বলছি ল্যামডা কুলম পার মিটার। যেহেতু আমি এসআই পদ্ধতি ব্যবহার করব, ল্যামডা কুলম পার মিটার, প্রতি মিটারে ল্যামডা কুলম করে আধান ওতে রয়েছে। এর থেকে যে কোনো দূরত্ব, এর থেকে লম্ব দূরত্ব আর দূরে আমাকে ইলেকট্রিক ফিল্ডের মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে সবার আগে এই কেসটাতে আমি বলরেখাটা একটুখানি এঁকে নিয়ে আমার সুবিধা হবে। এখানে বলরেখাটা এরকম হবে। যদি আমি এই প্রত্যেকটা জায়গায় একটা বিন্দু আধান ধরে নিই, তাহলে বলরেখাগুলো সিম্পল এভাবে যাবে, দুই চারিদিকে বেরোবে এইভাবে। এই বিন্দুতে যদি ধরি, প্রত্যেকটা বিন্দুর জন্য এরকম আমি পাবো। এই যে মানে এখানটায় যদি একটা আমি বৃত্তাকার সমতল ধরি, তাহলে সেই সমতলে কিন্তু বলরেখাগুলো এইভাবে থাকবে। প্রত্যেকটা পয়েন্টের জন্যই কিন্তু এটা হবে, খেয়াল রাখতে হবে। তাহলে এখন যে বিন্দুতে আমি ফিল্ড বের করবো, এটা পি পয়েন্ট যদি হয়, সেইখানে সুবিধাজনক গসিয়ান সারফেস নিতে হবে আমার। তাহলে সেই গসিয়ান সারফেসটা এখানে আমি সুবিধাজনক যেটা নেবো সেটা হচ্ছে আর ব্যাসার্ধেরই হবে, যার ভূমির ব্যাসার্ধ আর ব্যাসার্ধের একটা সিলিন্ডার কল্পনা করব। সেই সিলিন্ডারটাকে পুরো ঘিরে থাকবে আর ব্যাসার্ধের, হ্যাঁ, মাথায় থাকে যেন। আর ব্যাসার্ধের একটা সিলিন্ডার। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডের যে আমি ওরিয়েন্টেশন দেখলাম, এই যদি আমার সমতল হয়, তার সাথে এই তলের ওপরে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বলেন বলরেখাগুলো ইলেকট্রিক ফিল্ডের দিক। তাহলে একটা জিনিস তো স্পষ্ট যে এই বলরেখাগুলো এই বক্র সারফেসকে লম্বভাবে ছেদ করছে, আর এই ফ্ল্যাট সারফেসের সঙ্গে সমান্তরালে যাচ্ছে। তাহলে ফ্ল্যাট সারফেসকে একটাও ছেদ করছে না। তাহলে ফ্ল্যাট সারফেসের যে ডাইরেকশান এইটা আর এটা, এর সাথে বলরেখা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। ফ্ল্যাট সারফেস এরিয়া ভেক্টর যেটা, তার যে ডাইরেকশান তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। আর যে বক্র সারফেসটা আছে তার সাথে কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে এই যে বক্র সারফেস যদি আমি আঁকি, তাহলে এই যে এইভাবে যাচ্ছে না বলরেখাগুলো, এই যে দেখো এই যে বলরেখাগুলো। তাহলে এইটাই এখানে যদি একটা ডিএস ভেক্টর নিই, তাহলে তার ডিরেকশান এটা বক্র সারফেসের সঙ্গে, তাহলে বলরেখার ডাইরেকশান বক্র সারফেসকে লম্বভাবে ছেদ করছে। তাহলে বলবো বক্র সারফেস এরিয়া ভেক্টরের সাথে বলরেখা 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তার মানে এই বক্র সারফেসের সাথে ফ্লাক্স ম্যাক্সিমাম হবে, আর এই ফ্ল্যাট সারফেসের সাথে কোনো ফ্লাক্স থাকবে না। তাহলে এইভাবে কথাগুলো বলবো এবার আমি, যে টোটাল যে ফাই সেটা হবে ফাই দুটো ফ্ল্যাট সারফেস, ফাই এফ প্লাস ফাই এফ দুটো প্লাস ফাই কার্ভড। তাহলে ফাই এফ হবে কি, সিম্পল ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এটাকে S1 ক্ষেত্রফল বললাম, এটাকে S2 ক্ষেত্রফল না সারফেস এরিয়া বললাম, এটাকে S3 বললাম। তাহলে ই ডট ডিএস S1 ওভার S1, ই ডট ডিএস ওভার S2 ডিএস ভেক্টর প্লাস ই ডট ডিএস ওভার S3। এর মধ্যে দেখো এই S1 আর S2-র সাথে জড়িত যে ফ্লাক্স, এগুলো 0 হয়ে যাবে। কেন বলবো, S1-এর প্রত্যেকটা বিন্দুর সাথে ই ভেক্টর এবং ডিএস ভেক্টর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, বা ভাষায় যদি বলো তাহলে S1 এবং S2-র সাথে বলরেখাগুলো সমান্তরাল। এই যে S1 S2-র সাথে বলরেখা দেখো সমান্তরাল, তাহলে এই দুটো হয়ে যাবে 0। তাহলে এটা হবে 0 + 0। আর এটা কি হবে দেখো, এই যে কার্ভ সারফেসটা, তার প্রত্যেকটা অংশই এই অসীম দৈর্ঘ্যের তার থেকে আর দূরেই আছে। দেখো এটাও আর দূরে, এটাও আর দূরে, সবই আর দূরে আছে। ঠিক আছে, 3D চিত্র আর দূরে দূরে আছে। তাহলে এর ওপর ইলেকট্রিক ফিল্ডের মান সমান, এবং বলরেখাগুলো এই কার্ভ এরিয়াকে লম্বভাবে ছেদ করছে। তার মানে কার্ভড এরিয়া ভেক্টর আর মানে কার্ভ সারফেসের ওপর এরিয়া ভেক্টর আর ই এর মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তার মানে আমি যে ফ্লাক্সটা পাবো, ই বেরিয়ে যাবে বাইরে, ই বেরিয়ে যাবে, ই ডট ডিএস cos 0 হবে, তাহলে সিম্পল থাকবে ডিএস S3। তাহলে এটা হয়ে যাবে ই ইন্টু কার্ভড এরিয়ার ক্ষেত্রফল। তাহলে এটা যদি আর হয়, আর এই দৈর্ঘ্যটা যদি আমি এল নিই, তাহলে কার্ভড এরিয়ার ক্ষেত্রফল হবে 2πr × L।
এটা আমি অলরেডি আগেও বলেছি, যখনই সিলিন্ডার হবে তুমি মনে রাখবা ফাই এর মান ই ইন্টু 2πrl। ঠিক আছে, আর এইটার সাথে বলরেখাগুলো সমান্তরালে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে ফাই এর মান, তাহলে সমান সমান ই ইন্টু 2πrl। তাহলে খুব সিম্পল যদি একবার বলি, S1 S2 সাথে ফ্লাক্স 0, কারণ ই হচ্ছে S1 S2 সমান্তরাল, আর S3 সঙ্গে ফ্লাক্স ম্যাক্সিমাম, কারণ ই হচ্ছে S3 সঙ্গে লম্বভাবে আছে বলরেখাগুলো, তাই। তাহলে এটা সমান সমান হবে কি, কিউ এনক্লোজড বাই এপসাইলন, কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। তাহলে কিউ এনক্লোজড কতটা দেখো, এটা যদি এল দৈর্ঘ্যকে ঘিরে আছে না, এটা এল দৈর্ঘ্যের চোঙ, তাহলে এল দৈর্ঘ্যকেই ঘিরে আছে, তাহলে এটা হয়ে যাবে এল দৈর্ঘ্যকে ঘিরে আছে, তাহলে হবে এল ইন্টু ল্যামডা, এটা কিউ এনক্লোজ, কারণ ল্যামডা কুলম্ব পার মিটার এর চার্জ, তাহলে এল মিটার ধরে নিচ্ছে আমি এটা, বাই এপসাইলন 0, তাহলে ফাই ইকুয়াল টু এল ল্যামডা বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে আমি পাচ্ছি ই ইন্টু 2πrl সমান এল ল্যামডা বাই এপসাইলন নট, তাহলে এল এল দেখো কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে থাকছে ই ইকুয়াল টু 1/2πε0 ল্যামডা বাই আর। এটাকে 1/4πε0 করে লিখে 2 ল্যামডা বাই আর, এই হচ্ছে রেজাল্ট। খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট, মুখস্থ রাখতে হবে, এখান থেকে ছোটো ছোটো অঙ্কও কিন্তু পরীক্ষায় দেয়। তাহলে খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এই যে টপিকটা এখন করছি, এই যে সিস্টেমটা নিয়ে কাজ করছি, এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সিস্টেম, এটা কিন্তু সরাসরি আমাদের বোর্ডের পরীক্ষায় দেয়, খেয়াল রাখতে হবে। এর জন্যই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান। তাহলে এর যদি আমি গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন এখন দেখি, তাহলে এদিকে যাচ্ছে ই, এদিকে যাচ্ছে আর, দেখো 1/r এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, তাহলে আয়তকার সমপরাবৃত্ত এরকমভাবে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ই আর আর এর ভেরিয়েশন। তো নেক্সট আমরা সিস্টেমে এবার যাব। আচ্ছা, নেক্সট আমরা অসীম দৈর্ঘ্যের আহিত অপরিবাহী একটা পাতের জন্য তার নিকটে ফিল্ডের মান বের করব। তাহলে আগে সেটাকে এঁকে নিই। এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের একটা অপরিবাহী পাত, অসীম দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত। এটা ধরছি আমি এটা প্লাস আধানে আহিত করেছি। বলরেখাটা আঁকতে হবে ফটাফট। অসীম দৈর্ঘ্য, অসীম দৈর্ঘ্য বলেই বলরেখাটা এমন হবে যে এর থেকে নর্মালি বেরিয়ে যাবে, এগুলো বলরেখা, মাথায় রাখতে হবে। যদি এটা নেগেটিভ আধানে আহিত হতো, সেটাও একটু আমি এঁকে দিই। যদি এটা নেগেটিভ আধানে আহিত হতো অসীম দৈর্ঘ্যের, তাহলে ভেতরের দিকে হতো বলরেখার ডিরেকশনটা। জাস্ট এটুকু মাথায় রাখতে আমাদের কাজে লাগবে, পরে অঙ্ক করতে, প্রবলেম করতে কাজে লাগবে। দেখো, তাহলে নেগেটিভ হলে ভেতরের দিকে বলরেখার ডাইরেকশন, পজিটিভ হলে বাইরের দিকে, সব বাইরের দিকে, সব বাইরে যাচ্ছে বলরেখা, এখান থেকে বেরোচ্ছে, এই মাথায় রাখতে হবে এটা। তাহলে এখন এর নিকটে কোনো বিন্দু পি বিন্দুতে আমি ফিল্ডের মান বের করব, পি পয়েন্ট। তাহলে এখানে যে গসিয়ান সারফেসটা হবে, সেটা আমি একটা লম্ব বৃত্তাকার চোঙ নিচ্ছি, যে চোঙের ফ্ল্যাট সারফেস হচ্ছে পি বিন্দুগামী এবং এই তলের সমান্তরাল। দেখো এই যে তলের সমান্তরাল, এই দুটো তল একে অপরের সমান্তরাল, এবং সেই ফ্ল্যাট সারফেসটা শুধুমাত্র এই পি বিন্দু নয়, তার উল্টো দিকে একটা অনুরূপ পয়েন্ট পি ড্যাশ সেই বিন্দুগামীও হয়েছে। অর্থাৎ এমন একটা গসিয়ান সারফেস নিচ্ছি যার সমতল দুটো পি এবং পি ড্যাশ বিন্দুগামী। পি এবং পি ড্যাশ কোনটা, তলের দুদিকে দুটো অনুরূপ বিন্দু। ঠিক আছে, এই এরকম একটা আমি গসিয়ান, এটা হচ্ছে জিএস নিলাম। ঠিক আছে, তাহলে এখন আমি বলরেখার যে ওরিয়েন্টেশন, তাতে আমি দেখতে পাচ্ছি বলরেখাগুলো এই দুটো তলকে লম্বভাবে ছেদ করছে। দেখো, এই দুটো তলকে লম্বভাবে ছেদ করছে, আর এই তলের সমান্তরাল, তাই না? দেখো, এই কার্ভড সারফেসের সমান্তরাল, এই যে বলরেখা যদি আমি আঁকি, বলরেখার ডিরেকশন দেখালে কার্ভড সারফেসের সমান্তরাল। তাহলে কার্ভড সারফেসের সমান্তরাল যদি হয়, ওর সাথে ফিল্ড কী হবে, 0 হবে। আর যা ফিল্ড থাকবে এই দুটোর সাথে থাকবে। তাহলে টোটাল যে ফিল্ড বলছি ফ্লাক্স, টোটাল যে ফ্লাক্স, সেটা, এটাকে আমি বলছি S1, এটাকে বলছি S2, আর কার্ভটাকে বলছি S3। তাহলে ফাই ইকুয়াল টু ফাই ফ্ল্যাট প্লাস ফাই ফ্ল্যাট 1 প্লাস ফাই ফ্ল্যাট 2 প্লাস ফাই কার্ভড। তাহলে এটা হবে ইন্টাগ্রেশন, ক্লোজ ইন্টাগ্রেশন নয় এখানে, কেন? আলাদা আলাদা যেহেতু আমি এটাকে করছি, ক্লোজ ইন্টিগ্রেশন নয়। তাহলে ই ডট ডিএস S1 প্লাস, আগের সেশনটাতে আমি হয়তো ক্লোজ ইন্টিগ্রেশন দিয়ে এটা ভুল লিখেছিলাম, যে সিলিন্ডারটা ছিল ওটা একটু তোমরা ঠিক করে নিও।
এটা আমি হয়তো এই S1 এর সাথে যখন ফাইটা বের করেছিলাম ফাই ফ্ল্যাট, সেটা হয়তো ক্লোজ ইন্টিগ্রেশন দিয়ে ফেলেছি ভুল করে, ওটা S1 এর সাথে ক্লোজ হবে না, সিম্পল হবে, এটা ক্লোজ হবে না, ঠিক আছে, ওটা একটু তোমরা ঠিক করে নিও। আচ্ছা ই ডট ডিএস S1 এর সাথে এটা ক্লোজ নয়, ঠিক আছে, তাহলে ই ডট ডিএস S1 প্লাস, আবার ক্লোজ লিখছি, ই ডট ডিএস S2 প্লাস ই ডট ডিএস S3, এটা ক্লোজ ইন্টিগ্রেশন নয়, সিম্পল ইন্টিগ্রেশন, কারণ শুধু এইটার সাথে আমি ফ্লাক্সটাকে বের করছি। এখন দেখো S1 আর S2 এর সাথে লম্বভাবে যাচ্ছে বড় রেখা, তার মানে এই S1 ভেক্টর আর ই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ঠিক একইভাবে S2 ভেক্টর আর এখানে ই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মানে বলবো লম্বভাবে ছেদ করছে। কিন্তু S3-র সাথে এই যে এখানে হচ্ছে তোমার S3 ভেক্টরের ডিরেকশন, এখানে যদি একটা ছোট্ট ক্ষেত্রফল নিই, তার সাথে ই এর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এর সাথে কোনো ফ্লাক্স থাকবে না, তাহলে এটা হয়ে যাবে 0। আর এটার সঙ্গে ইকুয়াল ফ্লাক্স থাকবে, কারণ এই ক্ষেত্রফল দুটো সেম, ঠিক আছে, তাহলে আমি এটাকে লিখে দেবো 2 ইন্টু ই ইন্টু এইটার মোট ক্ষেত্রফল, ইন্টিগ্রেশন ডিএস হবে এটার মোট ক্ষেত্রফল, তাহলে হবে 2 ইন্টু ই ইন্টু ডিএস, তাহলে এটাই হবে এই টোটাল ক্লোজড এরিয়ার সাথে জড়িত ফ্লাক্স, টোটাল গসিয়ান সারফেসের সাথে জড়িত ফ্লাক্স, তাহলে 2EDS। এটাকে আমি লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, যেটা আমি ভুল লিখছি না, ওটা গসিয়ান সারফেসের ওপর হবে, ঠিক আছে। তাহলে এইটা আসলো আমার ফাই। আবার এইটা মানে কি, ফাই মানে কি, কিউ বাই এপসাইলন নট, মানে কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। হোয়াট ইজ কিউ এনক্লোজড? এই গসিয়ান সারফেস কতটা এরিয়াকে, কতটা চার্জকে ঘিরে আছে, এ দেখো এ ছেদ করছে তো একে এই জায়গাটায়, তাহলে এটাও তো তোমার ডিএস, এবং যেহেতু এখানে এরিয়ার মধ্যে চার্জ ছড়িয়ে আছে, আমি ধরে নিচ্ছি সারফেস চার্জ ডেন্সিটি, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা কুলম পার মিটার স্কোয়ার, এসআইতে করছি তাই, তাহলে ডিএস কতটা চার্জকে, ডিএসের মধ্যে কতটা চার্জ থাকবে সেটা হচ্ছে কিউ এনক্লোজ, তাহলে হবে সিগমা ইন্টু ডিএস বাই এপসাইলন, বোঝা গেল? তার মানে গসিয়ান সারফেসটা আমার সিগমা ডিএসকে এনক্লোজ করে আছে চার্জকে, তাহলে এই মানটা আমি বসিয়ে দেবো এখানে। আমি ফাইয়ের মান পেয়েছি এটা 2 ইন্টু ই ইন্টু ডিএস, তাহলে 2 ইন্টু ই ইন্টু ডিএস সমান সমান সিগমা ডিএস বাই এপসাইলন নট, তাহলে ডিএস কেটে যাচ্ছে, আমি পাচ্ছি ই এর মান সিগমা বাই 2 এপসাইলন নট। খুব ইম্পর্ট্যান্ট রেজাল্ট, খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সিগমা বাই 2 এপসাইলন নট। আরেকটা কথা এখানে বলি, দেখো পি পয়েন্ট আমি এর কাছে নিয়েছি, কিন্তু এই ডিস্টেন্স কত আমি তো বলিনি, তার মানে এটা ডিস্টেন্সের ওপর কিন্তু ডিপেন্ড করছে না। এই পি পয়েন্ট এখানে এখানে যেখানে থাক না কেন সব জায়গায় কিন্তু এর জন্য ফিল্ড হবে সিগমা বাই 2 এপসাইলন নট। যদি এটা প্লাস হয় ফিল্ড বাইরের দিকে, যদি মাইনাস হয় তাহলে ফিল্ড ভেতরের দিকে, সিম্পল। এইটুকু, এই লজিকে আমাকে এখানে এগোতে হবে। নেক্সট আমরা এখানেই পরিবাহীর ক্ষেত্রটা একটু নিয়ে নিই। পরিবাহী, এটা যদি পরিবাহী শিট হতো, জাস্ট 2 লাইনেই হয়ে যাবে। দেখো পরিবাহী যদি হতো, পরিবাহীর ক্ষেত্রে পরিবাহী শিট যদি হতো, অসীম দৈর্ঘ্যের আহিত অপরিবাহী, তো এটা নন কন্ডাক্টিং, এটা কন্ডাক্টিং শিট, আর কিচ্ছু না। তাহলে কন্ডাক্টিং শিটের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে এই, এর যে চার্জগুলো সেটা বাইরে থাকে, এটা চার্জটা কোথায় থাকবে, বাইরে থাকবে। তার মানে এরকম পয়েন্টে যখন আমি পি পয়েন্টে আমি যখন ফিল্ড বের করব, তখন এর জন্য একটা ফিল্ড হবে, আবার এই পাশের মানে এটাও সিগমা হবে, এটাও সিগমা, তাহলে এর জন্য একটা ফিল্ড হবে। এটা 1 নম্বর সারফেস বললাম, এটা 2 নম্বর সারফেস বললাম। 1 নম্বর সারফেসের জন্য এই পয়েন্টে ফিল্ড হবে E1, বাইরের দিকে যেহেতু প্লাস নিয়েছি, আবার এই প্লাসের জন্যে এই 2 নম্বর সারফেসের জন্য এই পয়েন্টে সেটা হবে E2। আমি যেহেতু বলেছি ডিস্টেন্সের ওপর নির্ভর নয়, তাহলে এই পয়েন্টে E1 এর মান হবে সিগমা বাই 2 এপসাইলন নট, E2রও মান হবে সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে এই দুটো যোগ করে দেবো, সিম্পল। তাহলে সিগমা বাই 2 এপসাইলন নট, সিগমা বাই 2 এপসাইলন দুটো যোগ করে দিলে আমি টোটাল এখানে ই নেট পাবো 2 ইন্টু সিগমা বাই 2 এপসাইলন নট, দ্যাট ইজ সিগমা বাই এপসাইলন নট। তাহলে কন্ডাক্টিং শিট হলে সিগমা বাই 2 এপসাইলন নট, সিগমা বাই এপসাইলন নট, নন কন্ডাক্টিং হলে সিগমা বাই 2 এপসাইলন, মাথায় রাখতে হবে। অপরিবাহী হলে সিগমা বাই 2 এপসাইলন নট, পরিবাহী হলে সিগমা বাই এপসাইলন নট। তাহলে একটা প্রবলেমে আমরা এবার যাবো এখান থেকে। দেখো
খুব সিম্পল প্রবলেম, ফটাফট একটু বলে দিই। দেখো আমার কাছে এই তিনটে শিট আছে, এর চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা, এটা -2 সিগমা, এটা +3 সিগমা, এটাও প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। এরকম কোনো পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড, টোটাল ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে, এবং এরা সব নন কন্ডাক্টিং শিট, নন কন্ডাক্টিং, এনসি, অপরিবাহী। কিছু যদি না বলে তুমি অপরিবাহী ধরে নেবে, মাথায় রাখতে হবে। তাহলে এগুলো সব অসীম দৈর্ঘ্যের, ওসব বলা আছে। তাহলে আগে এ প্লাস, তাহলে পি পয়েন্টে যখন আমি ফিল্ড বের করবো তখন এর জন্য করতে হবে, এর জন্য করতে হবে, এর জন্য। আমি এটাকে 1 নম্বর শিট বলছি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। 1 নম্বর যদি প্লাস হয় তাহলে পি বিন্দুতে যখন আমি ফিল্ড বের করবো তখন এইটার জন্য যখন করব 1 নম্বরের জন্য, তখন মনে করতে এগুলো নেই, একদম ভুলে যাও সব। তাহলে এর জন্যে পি বিন্দুতে ফিল্ড হবে, এটা প্লাস, তাহলে পি বিন্দুতে ফিল্ড হবে বাইরের দিকে, তাহলে সেটা হবে E1। 1 নম্বর শিট বলছি। 2 নম্বর নেগেটিভ, তাহলে যখন আমি 2 নম্বরের জন্য করবো এগুলো সব ভুলে যাও। তাহলে এটা নেগেটিভ আছে, তার পাশে কোনো বিন্দুতে পি পয়েন্টে আমি ফিল্ড বের করবো। তাহলে এখানে এইটা আছে পি পয়েন্টে ফিল্ড, এটা নেগেটিভ, তাহলে হবে ভেতরের দিকে, তাহলে সেটাকে বলছি E2। আচ্ছা 3 নম্বর হচ্ছে প্লাস, তাহলে এর জন্যে পি পয়েন্টের এদিকে হচ্ছে, তাহলে এর জন্য বলরেখা হবে বাইরের দিকে পি পয়েন্টের জন্য, তাহলে সেটা হবে E3। তাহলে এই আমি ফিল্ডের ডিরেকশন পেলাম। তাহলে আলটিমেটলি ফিল্ড কী হবে, E1 পজিটিভ এক্স অক্ষ বরাবর, এটা যদি আই ক্যাপ ধরি তাহলে পজিটিভ এক্স অক্ষ বরাবর, আর E2 আর E3 নেগেটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে আমি E1 এর মান পাচ্ছি, দেখো E1 কার জন্য, এটার জন্য, তাহলে σ/2ε0। E2 পাচ্ছি এটার জন্যে, এই মাইনাসটা শুধু বলে দেবে ডিরেকশানটা, তাহলে এর চার্জ ডেন্সিটি হচ্ছে 2 σ/2ε0। আর E3 যেটা পাচ্ছি সেটা 3 সিগমা, তাহলে 3 σ/2ε0। তাহলে আলটিমেটলি আমি যখন টোটাল ইলেকট্রিক ফিল্ড বের করবো তাহলে সেই E হবে, দেখো এই দুটো একই মুখী, E2 + E3, তাহলে E2 + E3 এটা যোগ হবে, এবং তার থেকে E1 বিয়োগ করে দেবো। তাহলে এবার দেখব বিয়োগ করে আলটিমেটলি কী থাকছে। E2 + E3 হচ্ছে 3 σ/2ε0, এটা 2 সিগমা, তাহলে 5 σ/2ε0, তাহলে 5 σ/2ε0 মাইনাস σ/2ε0, তাহলে এটা থাকছে 4 σ/2ε0, তাহলে 4 σ/2ε0 দ্যাট ইজ 2 σ/ε0, 2 σ/ε0। এবার ডাইরেকশান কি এর, তাহলে আলটিমেটলি E2 + E3 কিন্তু বড় হচ্ছে E1 থেকে, তাহলে এটা নেগেটিভ আই ক্যাপ বরাবর। তাহলে যদি ভেক্টর লিখতে চাও, ই নেট ভেক্টর দিতে চাও, তাহলে এটা হবে 2 σ/ε0 ইন্টু মাইনাস আই ক্যাপ বরাবর। এটা যদি জে ক্যাপ বলে দেয় মাইনাস জে ক্যাপ, কে ক্যাপ বলে দেয় মাইনাস কে ক্যাপ, এরকমভাবে হবে, যেভাবে বলবে সেভাবে আমাকে এগোতে হবে। তো খুব ফেমাস প্রবলেম, পরীক্ষা কিন্তু খুব দেয়। তো আজকে আমরা এইখানেই ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা তড়িৎ ক্ষেত্রের সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম দেওয়ার চেষ্টা করব, এবং তার পরবর্তী ভিডিওগুলোতে বিভব এবং ধারকত্ব নিয়ে আলোচনা করব।